যেটা বলছিলাম আর কি, আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে রেঞ্জ এবং লুপ, যেটা আমাদের ফোর্থ ক্লাস হিসেবেই ছিল। যদিও আজকে আমাদের ষষ্ঠ ক্লাস, কিন্তু সেই ফোর্থ ক্লাসটাই আমরা আসলে আবার রিপিট করছি, যেহেতু এই ভিডিওটা আসলে মিসিং হয়েছে এবং অনেকে সেই দিন ক্লাসেও ছিল না, যার জন্য এই টপিকটা আবার আলোচনা করা। তো বলা যায় যে আসলে আমাদের মূল যে কাজটা বা মূল যে রিপোর্টিংটা সেটা আসলে এই রেঞ্জ, এইটার উপরে বেস করেই হবে। এবং এইটার উপরে যে যে লুপ কাজটা করে সেটাই আসলে দেখানো। তার মানে এটা আসলে খুব ভাইটাল একটা চ্যাপ্টার, এই দুইটা টপিক আর কি। তো আমরা সেই বিষয়টা নিয়ে কাজ করব। তার মানে আজকে আমাদের যে অবজেক্টটা নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে রেঞ্জ অবজেক্ট। রেঞ্জ অবজেক্ট। তো তাহলে আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে ওয়ার্কশিটের ক্ষেত্রে বা ওয়ার্কবুকের ক্ষেত্রে অবজেক্টগুলো ডিক্লেয়ার করি। আমরা রেঞ্জের ক্ষেত্রে অবজেক্টটা ডিক্লেয়ার করতে পারি, অথবা রেঞ্জ যেহেতু খুব মানে ফ্রিকুয়েন্টলি লাগে আমাদের কাজে, তো সেই ক্ষেত্রে আমরা সরাসরি রেঞ্জ অবজেক্ট ডিক্লেয়ার করেও করতে পারি, অথবা সরাসরি বলে দিতে পারি যে রেঞ্জ অমুক, হ্যাঁ, রেঞ্জ সামথিং ডট, এর যে প্রপার্টিজ আছে আমরা যদি ভ্যালু প্রপার্টিজ ইউজ করি তাহলে কি হবে, এই প্রত্যেকটা সেলে যে ভ্যালুটা আছে সেটা আমাদেরকে ইঙ্গিত করে। তার মানে প্রত্যেকটা সেলের ভ্যালুটা দেখার জন্য আমরা ভ্যালু প্রপার্টিজ, বা ভ্যালুটাকে ইনসার্ট করার জন্য, ভ্যালুটা দেখার জন্য আমাদের এই ভ্যালু প্রপার্টিজটা ইউজ করি। যদি আমি এখানে ইউজ করি হচ্ছে রেঞ্জের ইন্টেরিয়র, ইন্টেরিয়র ইন্টেরিয়র বলতে বোঝাচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারকে বোঝানো হচ্ছে। যদি আমি এইটার ফন্টকে বোঝাই তাহলে কি হবে, ওইখানে কোন ফন্টটা ইউজ হবে সেটা সম্পর্কে বলা হচ্ছে। ফন্টের নাম হতে পারে, ফন্টের হাইট হতে পারে, সাইজ হতে পারে। আচ্ছা, যদি এই রো এর আমি বলি হচ্ছে রো হাইট, এই প্রপার্টিসটা ইউজ করি, রো হাইট প্রপার্টিসটা ইউজ করি তাহলে কি হবে, এইটার এই যে প্রপার্টিস, এটা লম্বা করা ছোট করা, মানে রো হাইটটা 15 দেবো, 20 দেবো না 50 দেবো, এটা দ্বারা সেটা নির্ধারণ করা হয়। আচ্ছা, এরপরে কারেন্ট রিজিয়ন ধরতে পারি। কারেন্ট রিজিয়ন বলতে বোঝানো হচ্ছে যে আমি কোন একটা ডাটাবেজের মধ্যে বা ডাটা সেটের মধ্যে কার্সরটা রাখলাম, তার মানে এই মুহূর্তে কার্সর রাখলাম হচ্ছে F14 এ, তাহলে আমি কি লিখবো, রেঞ্জ F14, F14 অবশ্যই ডাবল ইনভার্টেড এর মধ্যে হবে। আমি যেহেতু VBA কোড এখানে একটা সিম্পল ধারণা দিচ্ছি এই জন্য এটা লিখলাম না। রেঞ্জ F14 ডট, যদি আমি কারেন্ট রিজিয়নটা দেখাই তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে কারেন্ট রিজিয়ন, তাহলে বুঝাবে কি F14 এর উপর কার্সরটা রাখবে ঠিকই, বাট এরপরে কি করবে, ফুল ডাটাবেসটা বা ফুল ডাটা সেটটা সে সিলেক্ট করে দেখাবে। দিস ইজ কল্ড কারেন্ট রিজিয়ন। অর্থাৎ কোনো একটা জায়গায় বসে ফুল সেই ডাটা সেটটাকে, যে যেটার মাধ্যমে সিলেকশন করা হয় বা যেটার মাধ্যমে ধরা হয় সেটাকে বলা হচ্ছে কারেন্ট রিজিয়ন। তার মানে F14 দিয়ে কারেন্ট রিজিয়ন দিলে সে ফুল এই জায়গাটুকুকে ধরে নেবে। আচ্ছা, এরপরে যদি এটাকে আমি সিলেকশন দেখাই ডট সিলেক্ট, তাহলে কি হবে, সেইটাকে সিলেক্টেড অবস্থায় আপনার সামনে নিয়ে হাজির হবে টোটালি। আর যদি মনে করেন যে না, আমি আসলে সিলেক্টেড অবস্থায় করতে যাচ্ছি না, আমি এখানে ডট কপি করতে চাই, কারণ হচ্ছে যে যদি কারেন্ট রিজিয়ন ওকে বলতে পারি তাহলে ও ইন্টারনাল ভাবেই নিজেকে ওই জায়গাটা সিলেকশন করে দেয়, তখন আর বলা লাগে না, এই জন্য তখন সরাসরি কপি মেথডটা ইউজ করা যায়। আচ্ছা, তো এরপরে যদি আমি চাই যে কোনো একটা জায়গায় বসে ফর্মুলা ইউজ করতে, যেমন এইখানে আমি চাচ্ছি এইটার সাথে এটা গুণ করতে, তাহলে আমি কি করব, এইটার স্পেসিফিক লোকেশন হচ্ছে J10, J10, J10 এ আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে ফর্মুলা ডট, ফর্মুলা প্রপার্টিস আমি ব্যবহার করব। ফর্মুলা প্রপার্টিজ এর কাজ কি, এখানে একটা ফর্মুলা তৈরি করা। কি ফর্মুলা তৈরি করা, আমি চাচ্ছি ফর্মুলা প্রপার্টিজ ইউজ করার সময় একটা ইকুয়াল টু বাইরে থাকবে আর একটা ইকুয়াল টু ভিতরে যাবে, ডাবল ইন্টারভার্টের মধ্যে একটা ভিতরে যাবে, এবং সেইখানে গিয়ে আমি অবশ্যই ফর্মুলাটা বলে দেবো। যেমন আমি যদি চাই হচ্ছে কোনো সাম ফর্মুলা ইউজ করতে, তাহলে সাম ফর্মুলাটা লিখবো, লিখে আমি বলে দেবো যে কোন সেলের সাথে কোন সেল, যেমন হচ্ছে H10 এবং I10, তাহলে এখানে লিখে দেবো H10 10 কমা I10, I10। তার মানে আমরা আসলে যে কাজটাই করছি সেটা কিন্তু এই প্রপার্টিজ মেথড গুলি ব্যবহার করেই করছি। তার মানে আমি যে জিনিসগুলো দেখলাম সেটা হচ্ছে এই প্রপার্টিজ গুলো। এখন যদি আমি মেথড ইউজ করতে যাই, একটু আগে আমি একটা কপি কথা বলেছি, আবার যদি চাই যে কপি করে সেটাকে বিশেষভাবে স্পেশাল করে কোথাও পেস্ট করতে, তো সেটাও আমরা দেখব। ফিল ডাউন আছে যেটা, সেটাও দেখবো। তার মানে আমরা এই মোস্ট পপুলার কিছু যেগুলো আমাদের ফ্রিকোয়েন্টলি কাজে লাগে, এটা ছাড়া যে কোনো মেথড নেই, প্রপার্টিজ নেই তা কিন্তু না। আপনারা দেখেছেন হাজার হাজার মেথড এবং ফর্ম প্রপার্টিজ আছে। তো যার জন্য আমরা অতগুলোতে মনে রাখা সম্ভব না, বাট যদি এসেনশিয়ালিটি কখনো বোধ করেন অনলাইনে গিয়ে সার্চ দেবেন, সেই বিষয়ের উপর ডকুমেন্টেশন আপনি পেয়ে যাবেন। আশা করছি খুব সহজেই সমাধান হবে। তো চলেন তাহলে আমরা এটার উপরে বেস করে আজকে এই কাজটা শুরু করি। ইব্রাহিম ভাই, আসসালামু আলাইকুম। আপনি মনে হয় দেরিতে আসছেন ভাই। আহ ইব্রাহিম কি লাইনে আছেন কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা।
তো আমরা তাহলে ক্লাস শুরু করে দিচ্ছি আর কি। ঠিক আছে। হ্যাঁ পলাশ ভাই, জি। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। ঠিক আছে, তাহলে শুরু করলাম, হ্যাঁ। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম আর কি। হুম, যেটা বলছিলাম, আচ্ছা আমার ইব্রাহিম। এখানে নেটওয়ার্ক প্রবলেম। আমি আমি আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমিও শুনতে ঠিক পাচ্ছি আছে, আপনাকে, আমিও আমি শুনতে মাইক পাচ্ছি। অফ করে দিচ্ছি। হ্যাঁ, আমিও শুনতে পাচ্ছি। এবং ইব্রাহিম ভাই, আমি যেটা করেছি সেটা হচ্ছে এই যে গ্রুপটা তৈরি করেছি, হ্যাঁ, এই গ্রুপে সমস্ত ভিডিও টিডিও সবকিছুই দেওয়া আছে। ইনফ্যাক্ট আমি কিছুক্ষণ আগে আপনার এই যে ইয়েটা আছে আর কি, ইনবক্স মেসেজিং, ইন কল মেসেজ, হ্যাঁ, এখানে দেখেন একটা লিংক দিয়ে দিয়েছি। এই লিংকে ক্লিক করলে আপনি সরাসরি এই গ্রুপে চলে আসবেন। ঠিক আছে? তো সেই গ্রুপে চলে আসলে আমি এরপর জাস্ট এখানে অ্যাক্টিভেশন দিয়ে দিলে এটা চলে আসবে। তো এই গ্রুপের মধ্যে আপনার ক্লাসের সমস্ত ফাইলগুলি দেওয়া আছে, ভিডিওগুলি দেওয়া আছে, এবং ভিডিওগুলি জি। আশা করা যায় খুব দ্রুতই আপলোড করা যাবে, যেহেতু একটা জায়গা আছে আর কি, এজন্য। ঠিক আছে? তো ওকে। আচ্ছা, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা চলেন রেঞ্জ প্রপার্টিজটা প্রথমে, রেঞ্জটাকে আসলে একটা অবজেক্ট হিসেবে ইউজ করি, তারপর নালে আমরা অ্যাজ ইউজুয়াল ভাবে কাজ করব। তো এটার জন্য সরাসরি চলে যাব ডেভেলপার ট্যাবের মধ্যে, ভিজুয়াল বেসিকে যাব। ভিজুয়াল বেসিকে গিয়ে আমরা সরাসরি ব্ল্যাঙ্ক, একেবারে ব্ল্যাঙ্ক একটা নিয়ে নিই, যেহেতু রেঞ্জ প্রপার্টিজে আমরা ব্যবহার করেছিলাম রেঞ্জ ভেরিয়েবলে, এইটা ব্যবহার করেছিলাম আমরা। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে, থাক, এটাকে বাদ দিয়ে আমরা নতুন একটা ইউজার, ইউজার মডিউল, নট ক্লাস মডিউল, ইউজার মডিউল। আচ্ছা, তো এবার এসে আমি একটু নাম পরিবর্তন করে দিই। মডিউলের নাম দিলাম হচ্ছে রেঞ্জ, রেঞ্জ সেকেন্ড ক্লাস। সেকেন্ড দিয়েছি তো এই জন্য নিচ্ছে না। এটা হবে হচ্ছে সব একসাথে, রেঞ্জ টোয়েন্টি ক্লাস, দেন এন্টার দিয়ে দিলে ওটা চলে গেল। এইবার আমরা একটা সাব প্রসিডিউর তৈরি করি, বা ম্যাক্রো তৈরি করি। সাব, সাব অবশ্যই ইউজ করতে হবে যেহেতু এটা একটা কিওয়ার্ড। সাব দেওয়ার পরে আমরা এখানে যেটা ইউজ করব সেটা হচ্ছে একটা ম্যাক্রো নাম দিই, রেঞ্জ ফার্স্ট ম্যাক্রো, রেঞ্জ ফার্স্ট ম্যাক্রো, শুরু হয়ে গেল। তার মানে আপনি শুধু সাব দিয়ে ম্যাক্রোটার নাম লিখলেই ও আসলে ইনসার্টটা দিয়ে দেবে, আপনাকে আর কিছু করতে হবে না। তো ফাইন, আমরা এক কাজ করি, ডিক্লেয়ার করি। ডিক্লেয়ার করতে গেলে যেহেতু এটা ভেরিয়েবল, তো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে ডিম লাগে। তো এখন আমি যদি চাই যে কোনো একটা এরিয়া বা কোনো একটা ডাটাকে চাচ্ছি, যে সাপোজ এই সেলটাকে চাচ্ছি, তো ই10, তো ডিম, এটার নাম দিলাম হচ্ছে সাপোজ ফার্স্ট সেল, ফার্স্ট সেল। সাধারণত যেটা দেখা যায় সেটা হচ্ছে যে রেঞ্জের ক্ষেত্রে ডিক্লারেশনটা কমই হয়, আমি শুধুমাত্র ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করা যায় তাই প্রথম কাজটা ডিক্লেয়ার করছি আর কি, ফার্স্ট সেল অ্যাজ রেঞ্জ, রেঞ্জ। তো এটা কাজটা কি, ফার্স্ট সেলের যদি আমি ডিক্লারেশন করি, অবজেক্ট ডিক্লারেশন আর কি, সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, সেট করে নিতে হয়। কি সেট করব, ফার্স্ট সেল, ফার্স্ট সেল, ফার্স্ট সেল ইকুয়াল টু না, ডট, ডট হচ্ছে এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, কোন কাজ করব দেখি, এটাকে কপি করি তাহলে। তার মানে এটার কাজটা হচ্ছে কপি করা, কপি করলে তাহলে ও যে কাজটা করবে, কপি 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 অ্যাজ, কপি, সেট করলাম কপি, কপি এক্সপেক্টেড সামথিং ইকুয়াল টু, ইকুয়াল টু, একটু দেখে আসি, একটু কপি, ডিক্লারেশনটা একটু আগে দিয়ে করেছিলাম। রেঞ্জ ডিক্লারেশনে ছিল, রেঞ্জ ডিক্লারেশন, আচ্ছা আচ্ছা, শীটের নামটা দিতে হবে, শীটের নামটা দিয়ে আমি যেটা করতে চাই। ঠিক আছে, তার মানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিয়ে যাই কপি করে। তো যেটা বলছিলাম, ফার্স্ট সেল, ফার্স্ট সেলটা কি করব, ফার্স্ট সেলটাকে ধরবো, ধরে এখানে সেট করে দেবো। সেট করে দিয়ে এটা কাজটা কি হবে, এটা রেঞ্জ
শীটের মধ্যে আছে, আর এনজি রেঞ্জ শীটের মধ্যে আছে। রেঞ্জ শীটের মধ্যে এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে আমি এটাকে একটা সেল অ্যাসাইন করে দিলাম। এই সেলটা হচ্ছে E10, E10 বলে দিলাম, E10। তার মানে আমি কি করলাম, সরাসরি এই সেলের মধ্যে একটা, হয়তো বা আমার এই সেলটা ফ্রিকোয়েন্টলি বিভিন্ন কাজে দরকার হবে, তো এই জন্য সরাসরি আমি কি করলাম, এইভাবে ডিক্লারেশনটা করলাম। ডিক্লারেশন করার পরে তার মানে ফার্স্ট সেলের মধ্যে বেসিক্যালি E10 এর এই সেলটা আছে। তো এবার আমি যদি চাই যে এই সেলটাকে জাস্ট কালার করতে, তাহলে কি করব, ফার্স্ট সেল কন্ট্রোল ভি ডট ইন্টেরিয়র, ইন্টেরিয়র ডট কালার দিলাম ইকুয়াল টু ভিভি রেড। তাহলে কি হলো, সরাসরি জাস্ট বুঝাইলাম আর কি, এটাকে অবজেক্টের মধ্যে পাস করে দিয়ে সেই অবজেক্টটাকে কালার করছি। তো ঠিক আছে, কালারটা হয়ে গেল। ঠিক তেমনি ভাবে আমি যদি এই ফার্স্ট সেলকে এখন চাই যে ভ্যালুটা দেখতে চাই, ভ্যালু দেখতে চাই, আমি এখানে সাপোজ একটা ডেট দিলাম হচ্ছে 12/2/22। তো 12, আচ্ছা, sorry, 12/22, তার মানে জিনিসটা নিয়ে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে আমি যদি চাই এটাকে এটার যে রো হাইট আছে বা এটার যে ফন্ট আছে, ডট ফন্ট, ফন্ট ইকুয়াল টু ফন্ট ডট ডট নেম বা সাইজ বা যাই বলি না কেন, নেম ইকুয়াল টু, যেটা সাধারণত ইউজ করা পড়ে ক্যাম্পিয়ানা, ক্যাম্পিয়া। তাহলে কি হবে, ওই সেলের ফন্টটা ক্যাম্পিয়াতে কনভার্ট হবে, ক্যাম্পিয়াতে কনভার্ট হবে, ক্যাম্পিয়াতে কনভার্ট হয়ে গেল, ক্যাম্পিয়াতে চলে গেছে। তো তার মানে যেটা ঘটতেছে, তো এই যে কাজটা করলাম, অবজেক্ট সাধারণত রেঞ্জ অবজেক্টটাকে আসলে ফ্রিকোয়েন্টলি যেহেতু প্রচুর কাজ করার পরে রেঞ্জ দিয়ে, এই জন্য রেঞ্জের এইরকম ডিক্লারেশনটা আমি খুব বেশি ব্যবহার করি না। কখনো কখনো যদি দরকার হয় তো আপনি করতে পারেন, বাট আমি সাধারণত যদি এটা না ইউজ করতাম তাহলে কি ইউজ করতাম, যদি এটাকে আমি একটু ই করে দিই আর কি, কমেন্টের মধ্যে পাস করে দিলাম যে আমি এটা ব্যবহার করবো, তখন আমি কি করি, রেঞ্জ E10 সরাসরি এখানে বসাই দিই, রেঞ্জ E10, রেঞ্জ। কারণ হচ্ছে এই, তার মানে আমার সরাসরি রেঞ্জের কাজ করার ক্ষেত্রে এটি জেনে না করলেও চলে। আচ্ছা, এখানে একটা কথা আছে যে আমি যখন যে শীটের মধ্যে সামনাসামনি থাকবো সেই ক্ষেত্রে আমার কিন্তু শীট ডিক্লারেশন না করলেও চলে। তার মানে শীট রেঞ্জ এই কথাটা এখানে ডিক্লারেশন না করলেও চলে। হায়ারার্কি যেটা আমি আপনাদেরকে প্রথম দিকে বলেছি যে হায়ারার্কিটা মেনটেন করে চলে, বাট হায়ারার্কিটা খুব সেই ক্ষেত্রে খুবই দরকার হয়ে থাকে যে যে ক্ষেত্রে আপনি এমন যদি মনে হয় যে কোনো কাজ করতে এই শীটে চলে এসেছেন, এই শীটে কোনো কাজ ক্যালকুলেশন করে আপনাকে এই শীটে আসতে হবে, বা কিছু শীট রিলেটেড যদি কোনো কাজ থেকে থাকে, তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে অবশ্যই সেই ক্ষেত্রে শীটগুলি আপনি উল্লেখ করে দেবেন। কারণ সেটা যদি আপনি না করেন, দেখা যাচ্ছে যে এখানে আপনি বলে দিলেন E10 এর কথা, বা এইখানে এই শীটে আপনি সিলেক্টেড অবস্থায় আছেন, তো E10 এইখানে যখন আসবে, এখানে এসে কিন্তু সে কিছুই পাবে না, হয়তো বা কপি করবে বা কোনো অ্যাপ্লিকেশন চালাবে, বা আপনি হয়তো কোনো ইয়ে দেবেন, কমান্ড দেবেন, কিন্তু কমান্ডে কাজ করবে না। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু এফেক্টিভ না। বাট আপনি যদি যে সেলে আছেন অলওয়েজ মনে করছেন যে হ্যাঁ এই সেলে বসেই আমার সমস্ত কাজ হবে, সেই ক্ষেত্রে আপনি এই ধরনের কাজ করে নিতে পারেন। অবশ্যই এই কাজগুলো আসলে হয় কি, করতে করতে নিজেই বুঝতে পারবেন যে হ্যাঁ আমার তো তাহলে আসলে এটা প্যারেন্টস লাগানো দরকার, কারণ প্যারেন্টস না থাকলে ও ডাটাটা কিভাবে ধরবে, কিভাবে চিনবে। তো এই হচ্ছে ব্যাপার, যে অবশ্যই আপনাকে যদি অন্য শীটে যেতে হয় তাহলে সেই শীটে যে বা সেই শীটের নামটা এখানে উল্লেখ করে দিতে হবে। তো দেখেন, আমি যদি এখন সেম কাজগুলি যদি বলি ইয়েলো, এটা সাপোজ এক, এটা 20 দিলাম, না এটা তো ইউএস ফরম্যাট হলো না, আচ্ছা ঠিক আছে, আর এটা যা আছে তাই থাকবে। তাহলে এটাতেও কিন্তু কাজ করবে, কাজ করেছে কিন্তু। তার মানে আমি বোঝাতে চাচ্ছিলাম যে বেসিক্যালি আপনি চাইলে রেঞ্জে সরাসরি অবজেক্ট অবজেক্ট ডিক্লারেশন করে করতে পারেন, বাট রেঞ্জের ক্ষেত্রে খুব বেশি এসেনশিয়াল না। বেসিক্যালি আপনার এই যে প্রপার্টিজ গুলি হচ্ছে কথা, সেই প্রপার্টিজ গুলি আসলে আপনার একটু জানলে হয়। তো আমরা যেহেতু রেকর্ড ম্যাক্রো করছি, আমরা কিন্তু এই কাজগুলি বেসিক্যালি ওই আমাদেরকে সব করে দেবে, বাট আমরা ইচ্ছা করে এগুলো একটু জেনে যাচ্ছি
যে ইন্টেরিয়র কালারে আসলে কালার পরিবর্তন হয়, ভ্যালুতে ভ্যালু পাস করা যায় ফন্টে। তো আমরা যখন পরবর্তীতে রেকর্ড ম্যাক্রোটা দিয়ে কাজ করব বা প্রজেক্টটা তৈরি করব, তখন যেন আমরা আসলে বুঝতে পারি যে কোথায় আসলে সে কি বলতে যাচ্ছে, সে কি করতে যাচ্ছে সেই জিনিসটা। আচ্ছা, খুব ভালো কথা। এখন চলেন আমরা আরেকটু আগাই। যে সাপোজ আমি চাচ্ছি যে এই এরিয়াটার কারেন্ট এরিয়াটা সিলেকশন করতে। তো আমি কি করলাম, এইটাকে ধরলাম, কন্ট্রোল সি দিয়ে ধরলাম, ধরে কি করলাম, বললাম যে ডট সিইউআরএনটি কারেন্ট রিজিয়ন। কারেন্ট রিজিয়ন হলে কি হবে আমরা একটু দেখি। এগুলোর আপাতত দরকার নেই, বন্ধ করে দিই। কারেন্ট রিজিয়ন E10 ডট কারেন্ট রিজিয়ন ডট সিলেক্ট ডট সিলেক্ট। আচ্ছা, কারেন্ট রিজিয়ন বলতে আপনাকে কারেন্ট রিজিয়ন থাকলে অবশ্যই সিলেকশনটা ইউজ করতে হবে আর কি, যার জন্য সে আমাকে ডাটাটা মানে কোডটা ইনকমপ্লিট দেখাচ্ছিল। তো আমি আবার চলে গেলাম গিয়ে, তাহলে ও কি করলো, E10 এ কার্সারটা রাখবে, রেখে সম্পূর্ণ এরিয়াটাকে সিলেক্ট করে নেবে। সম্পূর্ণ এরিয়াটাকে সিলেকশন করে। এই হচ্ছে কারেন্ট রিজিয়নের কাজ। কারণ আমরা যখন ডাটা সেটে থাকি তখন আমাদের এই ডাটা সেটটাকে সিলেকশন করতে হয়। তো সিলেকশন করতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি যদি না জানি তাহলে লুপ চালিয়ে সিলেকশন করতে হবে, অথবা কি করতে পারি, আমরা কন্ট্রোল শিফট রাইট বাটন ক্লিক করব, দেন ডাউন অ্যারো কি প্রেস করব, এরকম ভাবে পুরোটা সিলেকশন করতে পারি। বাট আমি যদি মনে করি যে না এর থেকে সংক্ষেপে যাই, তাহলে সেই ক্ষেত্রে এই কোডটাই ব্যবহার করা যায়, যে যাতে করে খুব সহজে সিলেকশন করা যায়। তো আমরা যখন ম্যাক্রো চালিয়ে কাজটা করব তখন হয়তো সে নিজেই আমাদেরকে করে দেবে, বাট আমরা তারপরে একটু দেখে নিলাম যে কারেন্ট ফিচারের মাধ্যমে কি কাজ হয়। তো এটা গেল একটা। এরপরে যেটা বলছিলাম যে এটা মনে করেন এটার সাথে আমি এটাকে গুণ করে এখানে দেখাতে চাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কাজ। তো তাহলে আমি যদি সেটা করতে চাই, তাহলে যদি সেটাকে করতে চাই যে তাহলে কি লিখবো, এইটা ডট ডট হচ্ছে আম, আমরা এটাকে ইউজ করব ডট ফর্মুলা। ফর্মুলা ফর্মুলা ইউজ করব। তো ফর্মুলা ইউজ করার সিস্টেমটা হচ্ছে ইকুয়াল টু দিয়ে ডাবল ইনভার্টেড দিতে হয়। ডাবল ইনভার্টেড দিয়ে আপনি যে ফর্মুলাটা লিখবেন সেই ফর্মুলাটা, যেমন আপনি যদি না জানেন যে কি ফর্মুলা এখানে লিখবেন, তাহলে কি করবেন, এই অবস্থাকে রাখবেন, রেখে এইখানে যাবেন, গিয়ে এইখানে এইটা ইনটু এটা দেবেন। যদি অ্যান্সারটা চলে আসে সরাসরি এই ফর্মুলাটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে দেবেন, কাট করে নিয়ে ওর মধ্যে বসিয়ে দেবেন। তো কি করবো, এই যে এর মধ্যে বসিয়ে দেবেন, সিম্পল। তো তাহলে দেখেন এখন তাহলে এটাকে যদি রান করি, তাও অবশ্যই E10 এ নিয়ে বসেছে, বোঝা যাচ্ছে। আমাদের কাজটা হবে হচ্ছে J10 এর উপরে, J10 এর উপরে। তো আমি যদি আবার এটাকে ড্রাগ এন্ড ড্রপ করি, তারপরে যদি আমি এটাকে রান করি, ওই দেখেন এটা হয়েছে। তো খুব ভালো কথা। এখন আমি যেটা আসলে চাচ্ছি সেটা হচ্ছে যে ফর্মুলাটা আমি তো ব্যবহার করলাম, বাট আমি চাচ্ছি এটাকে আসলে ফিল ডাউন করে দিতে, যে এই যে ডাটাটা আছে এই ডাটাটাকে ফিল ডাউন করে দিতে। তো সেটা যদি চাই, তাহলে যেটা করব সেটা হচ্ছে রেঞ্জ রেঞ্জ ফিল ডাউন। আচ্ছা, ফিল ডাউনের এইটা আমার ঠিক অত ভালো মনে আসতেছে না, আমরা চলো একটু অনলাইন থেকে সার্চ করে নিয়ে আসি। ফিল ডাউন ইন VBA। দেখেন আমাকে সে অলরেডি বলে দিয়েছে কিছু কথা। এখানে ডকুমেন্টেশন ওদের নিজস্ব, আর এটা যেহেতু র্যাঙ্কিং এ ফার্স্ট হয়েছে নিশ্চয়ই তার কিছু তথ্য আছে। এটা এক্সেল ভালো সাইট। রেঞ্জ ফিল ডাউন, আচ্ছা তার মানে এই হচ্ছে রেঞ্জের ফিল ডাউন তথ্যটা। তো খুব সিম্পল, যেহেতু ওদের ডকুমেন্টেশনে পেয়ে গেলাম, আমি জাস্ট এখানে এসে কোডটা লাগিয়ে দেবো। তার মানে আমি যদি চাই তাহলে বিষয়টা হবে এরকম যে J10 এ আমাদের কার্সারটা আছে, এখান থেকে অবশ্যই সিলেকশন থাকতে হবে, এখান থেকে এই পর্যন্ত ফিল ডাউন হবে। তার মানে এটাকে কিন্তু থাকতেই হবে। এটা যদি না থাকে তাহলে কিন্তু প্যাটার্ন পাবেন। আপনি যদি এখান থেকে ফিল ডাউন করেন তাহলে কিন্তু আসবে না, অবশ্যই ওকে ধরে নিতে হবে। তাহলে আমার স্ট্যাটাসটা শুরু হবে হচ্ছে J10 থেকে J23 পর্যন্ত, J10 থেকে J10 থেকে J23 পর্যন্ত ফিল ডাউন। তাহলে দেখি
এটা মুছে দিই। তো তাহলে ওই যে প্রথমে 1000 হলো, তারপরে এটাকে ফিল ডাউন করে দিই। খুব সুন্দর ফিল ডাউন হয়ে গেল। কিন্তু ও চেঞ্জ হলো কেন? আমি তো বললাম ওকে। আন্ডু দেখার কোনো ওয়ে নেই। ঘটনা বুঝলাম না যে এখানে কেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে আর কোথায় ফাঁকা আছে? J10 থেকে ও A23 দিয়েছি। এটা বেসিক্যালি হবে J23। এই জন্য এই J10 থেকে J23 আবার যদি মুছে দিই তাহলে আবার যদি চালাই, এটা আসলে ওই কারণে হয়েছিল। এনিওয়ে, তো মোটামুটি এটা হচ্ছে আমরা একটু দেখে নিলাম যে কিভাবে আসলে ম্যাক্রো ব্যাকএন্ডে সেই প্রসেসিং এর কাজটা করে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, হ্যাঁ, হ্যালো দাদা, আমি একটা কথা বলতে। হ্যাঁ হ্যাঁ দাদা, আই গড লার্নিং টপিক। আচ্ছা হ্যাঁ দাদা বলেন। আচ্ছা, আপনি আমার এখানে গুণ করলেন না? হ্যাঁ হ্যাঁ গুড করলাম দাদা। আচ্ছা, এখন এই জায়গায় আমার হচ্ছে জেনারেল রয়েছে না, জেনারেল আমার না, আমি এখানে অ্যাকাউন্টিং এর যে আমার কমাটা আছে, আমি এটা ইউজ করতে চাচ্ছি। খুব সিম্পল। যদি আমরা না জানি, হ্যাঁ যেমন মনে করেন আমার এখানে এটা জানা নেই যে আসলে কিভাবে করবো, খুব সিম্পল কি করবো, কার্সারটা বাইরে রাখলাম, রেখে একটা ম্যাক্রো চালাবো, রেকর্ড ম্যাক্রো। আমি যে কাজটা করেছি সমস্ত কাজটা রেকর্ড ম্যাক্রো চালিয়ে একটু পরে দেখাচ্ছি। আমি যেতাম ওই সেগমেন্টে, কথাটা যখন চলেই আসতো, মনে করেন কার্সারটা এইটাই চাচ্ছি, হ্যাঁ জেনারেলের পরিবর্তে আমি ইয়ে চালাতে চাচ্ছি। তো বাইরে রাখলাম, বাইরে রেখে এখানে ম্যাক্রোতে আসলাম, ম্যাক্রো 6 দিতে পারবো। এরপরে কার্সারটা এখানে রাখবো, এখানে দেখি আমি জাস্ট এখানে কি কারেন্সি না অ্যাকাউন্টিং, না, অ্যাকাউন্টিং এ অ্যাকাউন্টিং কারেন্ট। অ্যাকাউন্টিং দিয়ে দিলাম, হলো অ্যাকাউন্টিং। আচ্ছা, অ্যাকাউন্টিং। এই এখন চলেন আমরা একটু কোডটা দেখি তাহলে, যেহেতু আমরা মোটামুটি কোড সম্পর্কে ধারণা রাখি। তো ম্যাক্রো 7, এই 6 না 7? এই যে ম্যাক্রো 6 মানে মডিউল 7 আর কি, ঠিক আছে, সর্বলাস্ট মডিউলে থাকে, এই সেই হিসেবে আমি ওই মডিউলে ঢুকেছি। এই হচ্ছে আপনার কোডটুকু। তার মানে আপনার যদি জানা না থাকে তাহলে কি করবেন, আপনি জাস্ট এটাকে কপি করেন, কপি করে আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি বেসিক্যালি এই যে কাজটা করলাম সবার উপরে এটা অ্যাপ্লাই হোক, ঠিক আছে। যদিও ম্যাক্রো চালিয়েই আমি কাজটা করে দিতে পারতাম, ধরতাম ধরে নিয়ে ম্যাক্রো চালিয়ে করে দিতাম, বাট কথা যে মনে করেন কোনো কারণে আপনার এটা এরকম ভাবে করতে হবে, ঠিক আছে। তো একটু আগে যে কাজটা করলাম, এটা রাইট বাটন ক্লিক করে কপি করে নিয়েছি, আমি অলরেডি কপি করে নিয়েছি। নিয়ে আমরা ছিলাম হচ্ছে রেঞ্জ সেকেন্ড ক্লাস, এটাতে আসলাম, এইটাতে এসে আমি ফিল ডাউন করবো, এটা ফিল ডাউন করব। তো ফিল ডাউন করব কি, এটা ছিল হচ্ছে এরকম, এটা এরকম, এটা হচ্ছে নাম্বার ফরম্যাট, এটা জে রেঞ্জ J10, তার মানে এই হচ্ছে ব্যাপার, দেন হচ্ছে এটা, ঠিক আছে। তো আমি যদি এবার অ্যাজ ইউজুয়াল ভাবে সবকিছু মুছে দেই এবং ফরম্যাট টরম্যাট সব মুছে দেই, মুছে দিয়ে যদি আমি এটাকে চালাই, তাহলে ও কি কাজটা করবে, প্রথমে এটাকে গুণ করবে, হ্যাঁ গুণ করার পর প্রথমে এটা ফরম্যাটিং করবে, তারপরে কি করবে, এই ফরম্যাটিং সহ গুণটা নিয়ে আসবে। তো আমরা দেখি আস্তে আস্তে এটা চালাইলাম, চালানোর পরে ফরম্যাটিং করবে, ফরম্যাটিং করলো, এরপরে ফিল ডাউন করবে, ঠিক আছে। তার মানে বিষয়টা হচ্ছে যে ওকে জাস্ট একটু ধরাই দিলেই হচ্ছে, ও ধরলে করে দেবে। আবার এই কাজটা যদি আমি না করতাম, ওরে যদি ম্যাক্রো দিয়ে করাইতাম, মনে করেন এই যে যে সমস্ত কাজগুলো আমি করছি, তাহলে ও আসলে কিভাবে সে কাজগুলি করতে, এবার একটু তাই দেখি। সব একটু উল্টে পাল্টে গেল। এই জন্য ম্যাক্রোটা খুব রিস্কি একটা ব্যাপার, যে একটু যদি খেয়াল না করা হয়, একেবারে এখানে আন্ডু করার কিন্তু কোনো অপশন নেই, দেখবেন যে ওই অপশনটা আন্ডু আর দেয় না, যেটা একবার ম্যাক্রোর মাধ্যমে চলে ওটাকে আন্ডু করা যায় না। তো এই জন্য বলা হয় ম্যাক্রোটা খুব ডেঞ্জারাস। চালানোর আগে অবশ্যই স্যাম্পল ডাটা বা যে ডাটাই করি না কেন, বা যে ডাটার উপরে কাজ করি, অবশ্যই সেই ডাটাটা ব্যাকআপ কপি আমরা রেখে দেবো, হ্যাঁ। 1 2 22। তো আমি এবার বেসিক্যালি যেটা চাচ্ছি করতে সেটা হচ্ছে কি,
আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এইখান থেকে এইটা গুণ করবে, গুণ করার পর এটা ফিল ডাউন করবে, এখানে একটা সামেশন বসাবে, এখানে একটা সামেশন বসাবে, এটাই। তো ঠিক আছে, চলো তাহলে করি, একটা ম্যাক্রো চালাই। ম্যাক্রো 7, মডিউল 7 এর মধ্যে যাবে ম্যাক্রো 7টাও দিলাম। দিয়ে যেটা করব সেটা হচ্ছে কার্সরটা এখানে রাখলাম, এখানে রেখে আমি যেটা বলবো সেটা হচ্ছে ইকুয়াল টু দিলাম এইটা ইনটু এইটা দিয়ে দিলাম। এরপরে এইটাকে জাস্ট অ্যাকাউন্টিং না, এটাকে সাপোজ নাম্বারে রাখলাম। দেন হচ্ছে এটাকে করে দিলাম। দেওয়ার পরে এইখানে আসলাম, এইখানে এসে সামেশনটা করে এন্টার প্রেস করলাম, এইখানেও আসলাম, এখানে এসে সামেশনটা প্রেস করে এন্টার প্রেস করলাম, এই কাজটা করলাম ম্যাক্রো। তো চলেন আমরা একটু ম্যাক্রোটা দেখি সে কি কাজ করলো। দেখেন সে যে কাজটা করেছে, যে কাজটা করেছে প্রথমে কি বলেছে সে J10 এইখানে, এইখানে সে কার্সরটা রেখেছে, J10 এ কার্সরটা রেখেছে, রাখার পরে সে কি বলেছে কাট কপি মোড ফলস, হয়তো বা কোনো কারণে আগে কাট কপি মোড অ্যাক্টিভ ছিল এই জন্য সে ফলস করে দিয়েছে। তারপরে কি করেছে ফর্মুলা R1C1 ইউজ করেছে। যখন আপনি ম্যাক্রোরে দিয়ে কাজ করাবেন মোস্ট অফ দা ক্ষেত্রে ও হচ্ছে আমরা যে ম্যাক্রোটা বা আমরা যে ফর্মুলা ইউজ করি সেটা R1C1 ফর্মুলা। অনেকের কাছে এই R1C1 ফর্মুলাটা বোঝা একটু কঠিন হয়ে থাকে, এই জন্য আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ডট ফর্মুলা। একটু আগে আমি আপনাদেরকে দেখিয়েছি ডট ফর্মুলা। তো যদি আমি এটাকে ফর্মুলাতে লিখতাম তাহলে কি হতো, দেখেন এখানে আরেকটা জিনিস আমি ইউজ করেছিলাম, সেটা হচ্ছে আমি এখানে J10 কিন্তু লিখতে পারি, রেঞ্জ J10, রেঞ্জ J10, এবং এখানে আমি লিখেছিলাম শুধু ফর্মুলা। আমি লিখেছিলাম ফর্মুলা, লেখার পরে আমি এখানে বলেছিলাম ওকে তুমি সাম করো। সামটা কোথা থেকে আনবো, এইখান থেকে। সাম না, সরি, গুণ করো। এই 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 এই। আমি লিখেছিলাম হচ্ছে এইটা, আমার লাইন ছিল এইটা, আর ও লিখে দিল এটা, দুটোই কিন্তু একই কাজ করবে। একই কাজ কিভাবে করবে, ও যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে রো এবং কলাম বোঝায়, প্রথমটা রো তারপর একটা কলাম। তার মানে এইটা দ্বারা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে -2 নাম্বার, -2 হচ্ছে রো, কলাম, -2 হচ্ছে কলাম, হ্যাঁ। কারণ হচ্ছে যে যদি আপনার রো এবং কলাম থেকে থাকে এইটার মধ্যে আপনার ও যে অ্যান্সারটা দিচ্ছে সেটা হচ্ছে রো নাম্বারটা 0, যেহেতু এই একই জায়গায় বসে আছে যার জন্য ওর রো নাম্বার কোনো চেঞ্জ হচ্ছে না, বাট কলাম নাম্বারটা এখানে আসতেছে, তার মানে এটা -1 -2, এই জন্য বলা হচ্ছে -2। এরপরে কি গুণ করেছে, এরপরে সে বলেছে কলাম নাম্বার -1, তার মানে এইটা, তার মানে এইটা ইনটু এইটা। তো এই R1C1 ফর্মুলাটা অনেকের কাছে একটু সমস্যাদায়ক মনে হয়, এটা হিউম্যান বিং এর পড়তে একটু ইয়ে লাগে। তো এই জন্য আমি যেটা করি সেটা হচ্ছে দেখানোর সময় আমি এই ফর্মুলাটা আগে করে নেই, করে নিয়ে এখান থেকে সূত্রটা নিয়ে এখানে জাস্ট বসিয়ে দিই। সেক্ষেত্রে আমি যে ফর্মুলাটা ইউজ করছি সেটা হচ্ছে ফর্মুলা প্রপার্টিসটা ব্যবহার করেছি, আর ওরা যে প্রপার্টিসটা নিয়েছে সেটা হচ্ছে ফর্মুলা R1C1 প্রপার্টি। তো দুটোই একই কাজ করে। আচ্ছা, আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখবেন যে আমি রেঞ্জ J10টাকে এখানে রাখছি, বাট ওরা যেটা করেছে সেটা হচ্ছে রেঞ্জ J10টাকে সে প্রথম সিলেক্ট করিয়ে দিয়েছে, তার মানে কার্সরটা সে এখানে রেখে দিয়েছে। এইখানে রাখার পরে সে যে কাজটা করেছে সেটা হচ্ছে প্রতিবার সে বলেই যাচ্ছে যে অ্যাক্টিভ সেল, দ্যাট মিন্স হচ্ছে দিস কল্ড অ্যাক্টিভ সেল। কার্সরটা যেখানে থাকবে সেই সেলটাকে অ্যাক্টিভ সেল বলে। এই মুহূর্তে এইটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ সেল, N14 অ্যাক্টিভ সেল। এই মুহূর্তে এটা আমাদের E13 টা অ্যাক্টিভ সেল, তার মানে যেটা অ্যাক্টিভ থাকবে সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ সেল। তো আপনি এই সিস্টেমটাও অবলম্বন করতে পারেন যে কোনো একটা সেলকে কার্সর ধরিয়ে দিয়ে সেটাকে অ্যাক্টিভ সেল হিসেবে ইউজ করতে, অথবা যেটা করতে পারেন সেটা হচ্ছে কি সরাসরি আপনি ওই অবজেক্টের নামটা এখানে বলে দিতে পারেন যে কোন অবজেক্টে আপনি আসলে কার্সরটা বসিয়ে দিয়েছেন। আচ্ছা, তো তার মানে আমিও যা করেছি ও তাই করলো, তো এটাকে আমি বন্ধ করে দিলাম, বা যদি আমি এটাকে চালু করি, এটাকে রান করি, যেভাবেই হোক একই কথা আসবে। আচ্ছা, এরপরে কি করেছে আবার J10 সিলেকশন করেছে, সিলেকশন করে নাম্বার ফরম্যাটিং, ওকে আমি বলেছিলাম নাম্বার ফরম্যাটিং করতে, আমরা এই ফরম্যাটিংটা নিয়ে এসেছিলাম, তখন ছিল হচ্ছে কারেন্সি ফরম্যাটে, এখন জেনারেল ফরম্যাটে। জেনারেল ফরম্যাটে আসলে খুব ঝামেলা কম ফরম্যাটিং করাটা। আচ্ছা, এরপরে কি করেছে অটো ফিল করেছে। আমি কিন্তু অটো ফিলটা যেটা করেছিলাম ফিল ডাউন মনে হয় একটা প্রপার্টিজ ব্যবহার করেছিলাম ওই সময়, ফিল ডাউন নাম করে একটা প্রপার্টিজ ব্যবহার করেছিলাম, আমি এইভাবে ব্যবহার করেছি। আর ওরা যেভাবে করেছে সেটা হচ্ছে
সেটা হচ্ছে অটোফিল দিয়ে ডেস্টিনেশন রেঞ্জ দিয়ে দিয়েছে। অর্থাৎ অটোফিল একটা প্রপার্টিজ, এটা একটা মেথড আর কি, মেথড না, এটা একটা প্রপার্টিজ। এই প্রপার্টিজের কিছু আর্গুমেন্ট ব্যবহার করেছে যে কোথা থেকে কোথায় যাবে, J10 থেকে J20। দেখেন বিষয়টা হচ্ছে যে এগুলি কিন্তু আপনাকে মুখস্থ করতে হচ্ছে না, বাট আমি আপনাকে করানোর পর আমি জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিতে চাচ্ছি যে জিনিসগুলা কিন্তু প্রায় সেম। আমি আপনাকে একটু ধারণা দিচ্ছি, বাট ম্যাক্রো দিয়ে আসলে অনেক কাজ করানো যায়। হ্যাঁ, তো আপনি যাতে কিছু বুঝতে পারেন পরবর্তীতে ম্যাক্রো রেকর্ড করলে, সেই জন্য আসলে আপনার এই জিনিসটা দেখাচ্ছি। তার মানে অটোফিলের মাধ্যমে আমরা কি করলাম, ওই একই কাজ করে দিলাম। আর আমরা ওই সময় করেছিলাম অটোফিলের আগে আমরা একটা প্লেস বলে দিয়েছিলাম, সেই জায়গাটুকু এসে অটোফিল করে দিচ্ছিল। এরপর আবার J10 থেকে J30 23 পর্যন্ত সিলেক্ট করেছে, সিলেক্ট করার পরে আপনার স্ক্রল করলো, স্ক্রলটা খুব বেশি দরকার না, J24 এ গেল, কাট কপি ইয়ে করলো, এরপরে এই J24 এর উপরে সামারাইজেশন করলো। তার মানে হচ্ছে J24 এখানে এখানে বসে এগুলিকে সামারাইজ করেছে, সামারাইজ করেছে। এরপরে H24 এর কাজটা থেকে এটাও সামারাইজ করে দিয়েছে, সামারাইজ করে দিয়েছে। আমরা এখানে ইউজ করলে কি করতাম, ফর্মুলা লিখতাম, কারণ কখনোই আমি চাইবো না যে হাতে রাখার ক্ষেত্রে এক ডাটা কোডিং হোক। তো এই হচ্ছে ব্যাপার। তো তার মানে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে কিভাবে আসলে একটা ডাটাকে এই সিস্টেমগুলি অবলম্বন করে কাজগুলি করা যায় আর কি। তো আমরা এখন মনে করেন যে আমি চাচ্ছি এই যে ডাটা সেটটা আছে, এই ডাটা সেটটাকে আসলে এইখান থেকে কপি করব। মনে করেন এই ডাটাটা নাই আমার, এই ডাটাটা নাই, এই ডাটাটাও নাই। তো আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে প্রথমে সিলেকশন করব, সিলেকশন করে এখানে পেস্ট করব, পেস্ট করার পর এখানে নতুন আরেকটা কলাম দেব। তার মানে এই হিসাবটা যদি দেখাই তাহলে অনেকটা এরকম আসবে। তারপর একটা ছোট প্রজেক্টের মতো এটা কপি করব, কপি করে এখানে পেস্ট করে দেব, পেস্ট করে দেওয়ার পরে এখানে একটা নতুন কলামের নাম নিয়ে আসবো, যার নাম লিখবো অ্যামাউন্ট। এরপর এই দুটোকে গুণ করে এখানে বসাবো, বসানোর পরে ফিল ডাউন করে দেবো, ফিল ডাউন করার পরে এখানে যোগ করে দেবো আর এখানে যোগ করে দেবো। তার মানে এই সমস্ত কাজগুলি আমরা আসলে এখন দেখবো। আমরা যতটুকু যা শিখলাম তার উপর বেস করে এই প্রজেক্টটা তৈরি করবো। অলরেডি আমরা কিছু কাজ দেখেছি, তারপরে কপি পেস্টের এই কাজটা দেখা হয়নি যেহেতু, এই জন্য। তো তাহলে চলেন আমরা টোটাল প্রজেক্টটা করি এখন। রেঞ্জ সেকেন্ড ক্লাস, ম্যাক্রোটার নাম দিলাম সাব রেঞ্জ প্রজেক্ট। তো তাহলে প্রথমে কাজটা কি হবে, প্রথম কাজটা হচ্ছে যে এটার মধ্যে যে কোনো একটা জায়গায় কার্সারটা রাখা। তো বেটার হবে আসলে প্রথমটাতে রাখা, বুঝতে সুবিধা হয় E9। আপনি যে কোনোটাই রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে বললাম রেঞ্জ, রেঞ্জ ডট কারেন্ট রিজিয়ন, আমরা কেবল দেখেছি, ডট সিলেক্ট, সিলেক্ট কোন রিজিয়নে বসাবো, সাপোজ E9 এর উপরে। অবশ্যই ডাবল ইনভার্টের মধ্যে লিখতে হবে কিন্তু, যেহেতু প্রত্যেকটা সিনট্যাক্স এখানে খুব গুরুত্বপূর্ণ, কমা, দাঁড়িকলন, সেমিকলন যেখানে যা আছে আসলে সেখানে আপনাকে তাই দিতে হবে। তো আমরা এটা লিখতে পারি E9, E9। তার মানে E9টাতে যেটা হলো, E9টা সিলেকশন হলো, E9টা সিলেকশন হওয়ার পরে, সিলেকশন হলো, সিলেকশন হওয়ার পরে দেখি কি করে সে, আগে সিলেকশন করুক। সিলেকশন করেছে, করার পরে আমি চাচ্ছি এইটাকে কপি করতে। তার মানে সিলেকশন ডট কপি, যেহেতু সিলেক্ট করেছে তাহলে কি করব, সিলেকশন, SELECTION, সিলেকশন ডট কপি, সিলেকশন ডট কপি, সিলেকশন ডট কপি। তার মানে আমি যদি আবার একটু আগে এগিয়ে দিই তাহলে হবে বিষয়টা এরকম, এই সিলেকশন ডট কপি করা শুরু করেছে। এইবার আমরা একটা ডেস্টিনেশন প্লেস নির্ধারণ করি, ডেস্টিনেশন প্লেস সাপোজ মনে করেন L9। তো আমি এখানে বলে দিই রেঞ্জ, রেঞ্জ L9, L9 ডট PAST, পেস্ট স্পেশাল। হ্যাঁ, পেস্ট স্পেশাল। এখন আমি কোন পেস্ট করতে যাচ্ছি, আমি চাচ্ছি আসলে সমগ্র পেস্টটা করতে, ভ্যালু পেস্টও না, আপনার ফরম্যাট পেস্টও না, কোনো কিছু না, আমি আছি যে অবস্থায় আছে সেই অবস্থায় যাই। তো পেস্ট স্পেশালে গিয়ে এখানে আমরা যেটা ইউজ করব, পেস্ট অল, একটা স্পেস দিলে এটা চলে আসবে, দিয়ে এন্টার প্রেস করব। তো তাহলে দেখি এখন এটা নেয় কিনা। আরেক ঘাট আগালাম, আগানোর পরে আমি এখানে গেলাম, স্পেশাল। আসলে ওর এখানে হাতে কিছুই নাই, কারণ সিলেকশনটা ছেড়ে দিয়েছে। ক্লিপবোর্ডে কিছু না থাকলে তো করতে পারবে না। আমি প্রথম থেকে চালাই আবার। তার মানে এরিয়াটাকে সিলেকশন ধরলো, ওই যে সম্পূর্ণ এরিয়া ধরেছে, সম্পূর্ণ এরিয়াতে সেকে সিলেকশন করেছে। এইবার L9 এ গিয়ে এই, খুব ভালো কথা। এখন আমি চাচ্ছি Q9 এ কিছু লিখতে। তার মানে আমি যদি চাই
Q9 এ কিছু লিখতে, তাহলে কোন প্রপার্টিসটা ইউজ করব? Q9 এর ভ্যালু প্রপার্টিসটা ইউজ করব। সো আমি এখানে গেলাম, এখানে গিয়ে আমি লিখব Q9 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 এ আমি চাইতেছি কি, Q9 এ আমি চাইতেছি ভ্যালু লিখতে, ভ্যালুতে কি লিখবো? ভ্যালুতে আমি লিখবো হচ্ছে অ্যামাউন্ট কথাটা, AMOUNT অ্যামাউন্ট। অ্যামাউন্ট কথাটা লিখলে কি হবে? ওইখানে অ্যামাউন্ট কথাটা চলে আসবে। খুব ভালো কথা। আচ্ছা, অ্যামাউন্ট কথাটা যখন আসলো, আমি চাচ্ছি ফরম্যাটিংটাও ঠিক রাখতে, তাহলে কি করব? এইখানে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে কপি করব ঠিকই এইটাকে, কিন্তু এইটাকে যে কপি করব এইটাকে আসলে ফরম্যাট কপি করব, হ্যাঁ? তো ফরম্যাট যদি কপি করতে চাই, আমি আসলে জানি না ফরম্যাট কপিটা কিভাবে করে। তাহলে এক কাজ করি, আমি যেহেতু জানি না, তাহলে একটা ম্যাক্রো চালাই দিয়ে করি, তারপরে কোডটা আমি এখানে ভিতরে পাস করে দেবো, হ্যাঁ? তো সেটার ক্ষেত্রে আমি কি কাজ করতে পারি? একটা ম্যাক্রো চালাই, আগে ম্যাক্রো থাকলে কিন্তু রান করা থাকলে সব বন্ধ টন্ধ করে নিতে হবে, কারণ এগুলোও তো একটা ম্যাক্রো। তো বন্ধ করে নিয়ে এটাতে ক্লিক করলাম, ক্লিক করে আমার ম্যাক্রো নাম্বার 8 হবে। 8 হলো, কার্সারটা এখানে রাখলাম, এখানে গিয়ে কি করব? এখানে আমি ফরম্যাট পেইন্টার ইউজ করে এখানে পেস্ট করে দেবো। এটা হচ্ছে আমার ম্যাক্রো, দেন স্টপ করে দিলাম। তার মানে আমি বেসিক্যালি এরকম একটা কিছু হোক সেটা চাচ্ছি। তো এবার একটু দেখি আমাদের এটা হয়েছে কিনা। ডেভেলপারে গিয়ে আমরা চলে যাব সেই জায়গাতে, মডিউল 7 এর মতো সে নিশ্চয়ই কাজটা করেছে। এরপরে দেখেন সে যে কাজটা করেছে সেটা হচ্ছে এইটা। F9 কে সিলেকশন করে এটাকে কপি করে নিয়েছে, পেস্ট স্পেশালে গিয়ে, তার মানে আমরা যা করেছিলাম তাই, শুধুমাত্র ও যেটা করেছে পেস্ট স্পেশালে গিয়ে পেস্ট ফরম্যাট। তো আমরা চাইলে এটাকে কপি করতে পারি, কিন্তু সবকিছু কপি করে নিয়ে গিয়ে ওখানে বসিয়ে দিলেই হবে। অথবা আমরা যদি নিজেরা করতে চাই তাহলে ঠিক এইটুকু ইউজ করবো। তা আমরা এক কাজ করি, আমরা যখন শিখছি, এতখানি যখন শিখেছি, তখন আর ওই ভ্যালুটা ইউজ না করে আমরা বাকিটা নিজেরাই করে ফেলি। তাহলে এইখানে ছিলাম, এইখানে গেলাম, অ্যামাউন্ট নিলাম, এইখানে যাব, আবার গিয়ে এখানে যেটা করব সেটা হচ্ছে P9 এর উপরে কার্সরটা রাখবো। রেঞ্জ রেঞ্জ P9 এর উপরে কার্সরটা রাখলাম। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে এখান থেকে কপি করব। কি কপি করব? এইখান থেকে আমি ফরম্যাট কপি করব। তো এটা কপি করলাম, কপি করে কোথায় রাখবো? Q9 এ রাখবো। Q9 এ রাখবো। Q9 এ কি রাখবো? Q9 ডট পেস্ট স্পেশাল। পেস্ট স্পেশালে কি ইউজ করব? স্পেস দিলে সে আমাকে বলবে ফরম্যাট, এই যে ফরম্যাট, আমি ফরম্যাটটা রাখতেছি। খুব ভালো, হয়ে গেল। তাহলে এবার আমরা দেখি হয় কিনা কিছু। E9 কারেন্ট রিজিয়ন, আচ্ছা সবকিছু মুছে দিই, ওই আমাকে করে দিই। তো এটাকে রান করলাম, রান করে সিলেকশন করলাম, সিলেকশন করে কপি করলাম, কপি করে বসিয়ে দিলাম, অ্যামাউন্টের ঘরে অ্যামাউন্টটা বসালাম। এরপরে P9 এ এখানে এসেছি ফরম্যাটটা নেওয়ার জন্য, ফরম্যাটটা নিলাম, ফরম্যাট নিয়ে ওখানে পেস্ট স্পেশাল করে দিলাম। এবার দেখি, হ্যাঁ হয়েছে, খুব ভালো। তাহলে এরপরে যেটা করবো সেটা হচ্ছে এটার সাথে এটা গুণ করবো, গুণ করে বসিয়ে দেবো। তো গুণের এখানে আমরা যে সূত্রটা বসাবো, এইটা ইন্টু এইটা, আমরা একটু আগে দেখেছি, এইটা, এই সূত্রটা বসাবো। এই সূত্রটাকে আমি হাতে করে নিয়ে নিই, কন্ট্রোল এক্স করে নিয়ে নিলাম। এরপরে ওইখানে যাব, ওইখানে গিয়ে আমরা যেটা বসাবো Q10। তো Q10 Q10 এ কি বসাবো? Q10 এ একটা ফর্মুলা বসাবো, ফর্মুলা প্রপার্টিজ ফর্মুলা প্রপার্টিজে আমার ফর্মুলাটা হবে ইকুয়াল টু, দেন ডাবল ইনভার্টের মধ্যে হাতে যেটা ধরে রেখেছি সেটা। তাহলে কি হবে? O10 এবং P10 এই দুটোর গুণফল এখানে দেখাবে। আচ্ছা, এরপরে কি করবো? এটাকে ফিল ডাউন করবো। ফিল ডাউন করার জন্য কি করব? খালি ফিল ডাউনের সূত্রটা ভুলে যাই। ফিল ডাউন এটা ইউজ করবো। সেটার কাজটা কি হবে? Q9 থেকে 23 পর্যন্ত, Q9 থেকে Q9 থেকে Q23 Q23 ফিল ডাউন হবে। তো ফিল ডাউন হবে, ফিল ডাউন হওয়ার পরে আমি কি চাচ্ছি? এইখানে যখন আসবে তখন এখানে যোগফলটা চাচ্ছি, তার মানে এই লোকেশনটা কি? Q24। তো আবার কার্সরটা Q24 এ রাখবো। Q24 Q24 এ কি করবো? যোগ চাইছি। কত থেকে যোগ চাচ্ছি? Q9 থেকে Q23 পর্যন্ত, Q9 থেকে, সরি Q10 থেকে, আচ্ছা ওইখানে কি একটু ভুল করলাম মনে হচ্ছে। Q9 কেন লিখলাম? Q10 হবে তো এটা, Q9 এ তো এই জায়গাটা, Q10 হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি কি চাচ্ছি? যদি ফর্মুলা বুঝতে না পারি তাহলে এখানে একটা ইকুয়াল টু দিয়ে আমি এইখানে সামেশনটা যদি নেই, এই হচ্ছে আমার ফর্মুলা, হ্যাঁ।
আমি এই ফর্মুলাটাকে সরাসরি কাট করে দিতে পারি যদি বুঝতে না পারি। এইখানে গিয়ে যেটা ইউজ করব ডট ফর্মুলা ইকুয়াল টু ডাবল ইনভার্টেডের মধ্যে এটা তারপরে ওইখানে একটা সামেশন করবে। আরেকটা কোথায় সামেশন করবে? এই জায়গাটা। সেটা কি? O24 এ O24 এ একই জিনিস। এখানে O24 লাগাবো। O24 এ কি কাজ করবে? এখানে O থেকে শুরু করবে, এখানেও O থেকে শুরু করবে। এই হচ্ছে আমাদের কাজ। তো ঠিক আছে, আমরা দেখি, বন্ধ করে দিই সব কিছু। তাহলে আমরা এটা চালাইলাম, দেখি এবার গেল, ধরলো, কপি করলো, পেস্ট করে দিল, অ্যামাউন্ট কথাটা লিখলো, তারপরে সেটাকে কপি করলো, কপি করে ওটা পেস্ট ফরম্যাট দিল, এটাকে গুণ করলো, গুণ করে ফিল ডাউন করে দিল, দেন হচ্ছে সামেশন করলো, দেন এটা সামেশন শেষ হয়ে গেল। তার মানে আমরা আসলে একটু দেখে নিলাম যে আমাদের রেঞ্জ রিলেটেড মোস্ট অফ দ্য কাজ কিন্তু আসলে রেঞ্জ রিলেটেড। তো আমি যদি জানি ম্যানুয়াল ভাবে এরকম ভাবে আমরা সূত্রটা করতে পারি। এখন আমি যদি করি যে সাপোজ কথায় কথায় এটা ম্যাক্রো চালিয়ে করবো সেম কাজটাই, তাহলে ওকে দিয়ে করলে আসলে কি হয় সেটা দেখি। তো চলেন, ম্যাক্রো 9 এর মধ্যে যাওয়া হবে, ওকে। এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে, যেহেতু ম্যাক্রো চালিয়ে করছি তো আমি কার্সারটা এখানে রাখলাম, কার্সারটা এখানে রেখে কন্ট্রোল এ দিতে পারি, হ্যাঁ, কন্ট্রোল এ সম্পূর্ণ সিলেকশন হলো। দেন এটাকে কপি করব, কপি করলাম, কপি করে আমি কোথায় রেখেছিলাম? আচ্ছা দেখি, সমস্যা নেই, এখানে দিয়ে পেস্ট করে দিলাম, খুব ভালো কথা। এরপর আমি এখানে ম্যানুয়ালি হাতে লিখবো কি অ্যামাউন্ট। আর এখানে যদি ফরম্যাট দরকার হয় তাহলে কার্সারটা এখানে এসে ফরম্যাট ইউজ করে ফরম্যাট প্রিন্টার ব্যবহার করলাম। এরপরে যাচ্ছি আমি এখানে ইকুয়াল টু দিতে, তো এইটা ইনটু এইটা দিয়ে এন্টার প্রেস করলাম, এন্টার প্রেস করে এটাকে ডাবল ক্লিক করে নিচের দিকে চলে গেল। এবার এখানে আসলাম, এখানে এসে আমি সামেশন দিলাম, সামেশন দিয়ে এন্টার দিলাম, চলে আসলো। এখানে এসে আমি সামেশন দিলাম, সামেশন দিয়ে চলে আসলো। খুব ভালো, আমাদের ম্যাক্রো তৈরি করা শেষ। এবার আমি ম্যাক্রোটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে আগে দেখে নেই যে ম্যাক্রোটা ঠিক আছে কিনা, তারপরে কোডটা দেখবো। আমাদের যে ম্যাক্রোটা তৈরি হয়েছে সেই ম্যাক্রোটা কোথায় আছে? এইখানে। এই ম্যাক্রোটা, এই যে এত বড় একটা ম্যাক্রো তৈরি হয়েছে, ম্যাক্রো 9। আমি একবার রান করে দেখি, তারপরে কোডিং এ আসছি। ইয়েস, আমরা ঠিক ম্যাক্রো চালিয়ে দিয়ে এই কাজটা করলাম। আর কিছুক্ষণ আগে আমরা ম্যানুয়ালি করেছি, তো ম্যানুয়ালি কোডটা তো দেখেছি, এবার ম্যাক্রো যে কোডটা করেছে সেটা একটু দেখি। দেখেন, প্রথমে সে যে কাজটা করবে সেটা হচ্ছে, এটা কিন্তু ম্যাক্রো, এটা কিন্তু আমার করা না, হ্যাঁ। F9 থেকে I23 পর্যন্ত, F9 থেকে সরি E9 থেকে I23, তার মানে এই পর্যন্ত সিলেকশন করলো, করার পরে এটাকে কপি করলো, কপি করে L9 এ চলে গেল, তার মানে এই যে কার্সারটা রেখেছে L9 এ। এরপরে সেটাকে অ্যাক্টিভ শিটে পেস্ট করেছে, তার মানে আমি ওখানে পেস্ট দিয়েছিলাম, পেস্ট স্পেশাল দিয়েছিলাম অল দিয়ে। দেন হচ্ছে সিলেকশন করেছে Q9 এর এখানে, Q9 এর ওখানে গেল, যাওয়ার পরে ওটাকে কাট কপি মোড ফলস করলো, ইন্টেরিয়রে গেল, ইন্টেরিয়রে প্যাটার্ন দিয়ে ওই যে সেই ইয়েটা অ্যাপ্লাই করলো বর্ডারটার জন্য, বর্ডারে বেশ কিছু এই যে এত দূর পর্যন্ত তো বর্ডারের কোড, বর্ডারে অনেক ঝামেলা হয়, সেই জন্য সে বর্ডার তৈরি করছে, এই বর্ডারটা শেষ। কপি কপি স্পেশাল, আচ্ছা পেস্ট স্পেশালে এটা নিয়ে নিল, নিয়ে নেওয়ার পরে কাট কপি বুট ফলস করলো, এরপরে কিউ সিলেকশন করলো, সিলেকশন করে ওইখানে আমরা গুণ দেখিয়েছিলাম আমাদের ফর্মুলা মোতাবেক, সেটা করলো, করার পরে নিচে চলে আসলো, ফিল ডাউন করে দিল, দেন হচ্ছে এটা ধরলো, ধরার পরে নিচে আসলো, নিচে এসে সামেশন করে দিল, এবং এরপরে ফলস করে এটাকে সামেশন করে দিল। তাহলে আমরা আসলে দেখে নিলাম যে একটা ম্যাক্রো কিভাবে করে এবং ম্যানুয়াল কোড কিভাবে করে। বেসিক্যালি আপনার ম্যানুয়াল কোডটা খুব বেশি দরকার হবে না, কিন্তু আপনাদের ম্যাক্রো, যেহেতু আমরা অধ্যয়ন করছি ম্যাক্রো নিয়ে, যে কিভাবে ম্যাক্রোটা কাজ করে সেই জিনিসটা আসলে দুটো দেখানোর জন্য, পার্থক্য বোঝানোর জন্য কাজটা করা আর কি। তো আমি যদি একটু চলে যাই ইব্রাহিম ভাইয়ের কাছে, ইব্রাহিম ভাই বোঝা যাচ্ছে? ইব্রাহিম ভাই, পলাশ ভাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, জিনিসটা কি বুঝতে ও পেরেছেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, তার মানে আসলে আমরা কিন্তু ওকে দিয়েই কাজটা করাবো, হ্যাঁ। কিন্তু আমরা একটু দেখে নিলাম যে আসলে বেসিক্যালি আমরা নিজেরাও যদি করতে চাই সেক্ষেত্রে কেমন কতটুকু হবে। তো যেহেতু ওরে দিয়ে কাজ করাবো, হ্যাঁ, তাহলে আমি কেন এতটা বেশি শিখবো? মানে আমার এখন যেটা হয়েছে আর কি, মোস্ট অফ দ্য কাজ যখন আমি কোনো প্রজেক্ট হাতে নেই, তো মোস্ট অফ দ্য কাজ আসলে ওরে দিয়েই করাই, হ্যাঁ।
যে ওই আমারে করে দিচ্ছে। যে জায়গায় দেখলাম যে একেবারে হার্ড কোড তৈরি হয়েছে সেইখানে গিয়ে সেই জায়গাটা একটু ছাড়িয়ে দিলাম। মনে করেন সেখানে লিখে দিলাম অ্যাক্টিভ সেল বা অ্যাক্টিভ শিট এরকম কিছু কোড বা কিওয়ার্ড ব্যবহার করে ওই জায়গাগুলোকে হার্ড কোড থেকে মুক্ত করে দিলাম। তো সাধারণত এই ঘটনাগুলোই ঘটে আর কি। আর মোস্ট অফ দা কাজ আসলে ম্যাক্রো দিয়ে করানো যায়। কেউ কি কোনো মেসেজ? আচ্ছা যাই হোক, তো ঠিক আছে, এইটা হচ্ছে মোটামুটি একটা ধারণা দিলাম। আচ্ছা, এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমি অন্য টপিকসে যাওয়ার আগে আপনাদের প্রশ্নটা একটু ক্লিয়ার করে নিতে চাই যে রেঞ্জ তো আমরা আসলে একটা ধারণা দিলাম রেঞ্জে কি কাজ হয়। মোস্ট অফ দা কাজ রেঞ্জেই হবে, হ্যাঁ, কিভাবে হবে সেটা একটা ধারণা দিলাম। অনুপ দাদা কোনো প্রশ্ন আছে কিনা দাদা রেঞ্জ সংক্রান্ত বা এই যে বিষয়গুলি করলাম? অনুপ দাদা আনমিউট করলে কথা বলা যাবে দাদা? হ্যাঁ, দাদা হ্যালো। বোঝা গেছে দাদা? এই যে যে কাজটা দেখালাম আর কি, ম্যানুয়ালি একটা কাজ হ্যাঁ, করলাম, ম্যাক্রো চালিয়ে দিয়ে রেকর্ড ম্যাক্রো দিয়েও একটা কাজ করলাম আর কি, সেম কাজ। হ্যাঁ, হ্যাঁ, না এমনি বোঝা গেছে সবকিছুই। কিন্তু আমি তো এই জায়গায় হচ্ছে যেমন আমরা রেকর্ড ম্যাক্রোতে আমরা কিন্তু হচ্ছে রেঞ্জটা হচ্ছে সিলেক্ট করে দেয় না, এটা সে অটো হচ্ছে নিয়ে নেয়। নিয়ে নেয়, কিন্তু হ্যাঁ আমরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এই জায়গায় কিন্তু রেঞ্জটা সিলেক্ট করে দিচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, সেটি সেটি রেঞ্জটা সিলেক্ট করে দিচ্ছে, রেঞ্জটা সিলেক্ট করে ওরা দেখাইছে, তারপর নিয়ে যাচ্ছে, এবং এরপরে যেটা করছে সেটা হচ্ছে রেঞ্জ দেখায় দেখায় আমি আপডেট করে গেছি। আর যদি মনে করি ওর উপর ডিপেন্ড করলে তাহলে ওর উপরে ছেড়ে দিলে ও আসলে নিজের মতো করে তৈরি করে নেয়, হ্যাঁ। আর আচ্ছা, আচ্ছা। রেঞ্জে যখন আমরা লুপ ইউজ করব, লুপিং ইউজ করাটা খুব জরুরি, কারণ হচ্ছে যে আমরা বেসিক্যালি কিছু কাজ করতে পারি কিন্তু কিছু কাজ ম্যাক্রো দিয়ে করতে পারি না, বিশেষ করে লুপিং এর কিছু কাজ, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের আচ্ছা, আচ্ছা, ম্যানুয়ালি কিছু জিনিস বুঝতে হবেই হবে আর কি। তো সেই ক্ষেত্রে আমরা আচ্ছা। একটু অ্যাজ ইউজুয়াল ভাবে দেখে নিলাম যে কিভাবে ম্যাক্রো কাজ করে, কিন্তু কিছু কোডের ক্ষেত্রে আসলে ম্যাক্রো দিয়ে কাজ হবে না, সেই কাজটাই আসলে আমরা এখন দেখব। তো আপাতত এই যতটুকু দেখালাম এইটুকুর ব্যাপারে কারো কোনো প্রশ্ন হ্যাঁ, আছে হ্যাঁ, কিনা? হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে। ঠিক আছে, শান্ত ভাই বুঝছো তুমি? হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার। ঠিক আছে, আমি একটু মামার কাছে যাবো। মজিদ বাবু আপনি বুঝছেন কি এটা, কোনো প্রশ্ন আছে কিনা? মামা শুনতে পাচ্ছেন আমার কথা? আনমিউট করলে কথা বলা যাবে। আচ্ছা, উনি ব্যস্ত আছেন, তাহলে আমরা কন্টিনিউ করি। ঠিক আছে, তো যেটা বলছিলাম আর কি, আহ, আমরা দেখে নিলাম আসলে রেঞ্জ কিভাবে কাজ করে। এইবার চলে যাবো সরাসরি লুপিং এর মধ্যে। তো লুপ কিভাবে কাজ করে কি সেটা আমরা দেখবো। তো আমরা এখন খুব সিম্পল ওই উদাহরণটাই দেখবো। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এটাকেই ধরে নিয়েছি, গত ক্লাসে যা হয়েছে এটা কপি করে নিয়ে এখানে বসাই। তো সিরিয়াল তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে একটা ছোট্ট ডাটার প্যাটার্ন তৈরি করা হচ্ছে, যে প্যাটার্নের কাজ হচ্ছে যার কাজ হবে হচ্ছে এইখান থেকে ডাটাগুলিকে নেওয়া, ডাটাগুলিকে নিয়ে এখানে নিয়ে যাওয়া, নিয়ে গিয়ে আমরা কিছু লুপিং এর কাজ করব, এর ভিতরে কিছু নিজস্ব স্টাইলে কিছু কাজ করব আর কি। তো সেইগুলা সম্পর্কে একটু দেখবো এখন। তো তার আগে আমি এটাকে একটু ডিলিট করে দিই আমাদের ডাটাটাকে, কারণ আমরা ওই পেজ থেকে এর আগে দেখছি যে পাশাপাশি কপি পেস্ট করা, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এই পেজ থেকে ডাটাটাকে কপি করব, কপি করে নিয়ে এখানে রাখবো, রাখার পরে তার ভিতরে কিছু লুপিং এর কাজ করবো। এখন লুপটা কি সেটা আগে একটু বুঝে নিই। আচ্ছা, লুপ সম্পর্কে যদি বলতে যাই তাহলে সেই ক্ষেত্রে বলা লাগে যে লুপ আসলে একটা সিমিলটেনিয়াস প্রসেস, যখন কোনো কিছু শুরু হয় তখন সেটা যখন শেষ না হয় সেটাকেই আসলে লুপ বলে। তার মানে আমি যদি বলি যে আমরা চাচ্ছি যে কোন একটা লুপ চালাতে, এক্সেলে সাধারণত বেশ কিছু ধরনের লুপ ইউজ করা হয়। তো মোস্ট পপুলার লুপটা হচ্ছে ফর লুপ। আদার ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা কাজ করেছেন তারা মনে হয় অন্য ল্যাঙ্গুয়েজেও দেখবেন ফর লুপ নাম ফর লুপ ইউজ করা যায়। তো ভিবি এর ক্ষেত্রেও সেই ফর লুপটা ব্যবহার করা যায়। তো ফর লুপ করার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে
দেওয়ার পরে সিনট্যাক্সটা হচ্ছে লুপের নাম যেটা চলবে সেই ভেরিয়েবলের নাম, যেমন আমি ভেরিয়েবলের নাম দিলাম সাপোজ এক্স। আচ্ছা, দেওয়ার পরে ও যেটা বলে সেটা হচ্ছে একটা ইকুয়াল টু দিতে বলে। এটা কিন্তু সিনট্যাক্সের কথা বলছে, এটা আপনাকে মনে রাখতে হবে। আর এখানে আসলে ম্যাক্রো রেকর্ডিং এর কোনো ব্যাপার নেই, এটা সম্পূর্ণভাবে মাথায় রাখতে হবে আপনাকে। তো ফর লেখার পরে আপনাকে একটা ভেরিয়েবলের নাম দিতে হবে, দেন হচ্ছে ইকুয়াল টু দিতে হবে। দেওয়ার পরে আপনি লুপটা কোথা থেকে শুরু করবেন, যেমন আমি যদি লুপটা, আচ্ছা, এরপরে আপনাকে বলে দিতে হবে কত পর্যন্ত লুপটা ঘুরবে, দেন হচ্ছে টু, আমি ধরে নিলাম 10। তার মানে আমি একটা লুপ তৈরি করলাম যেটা হচ্ছে ফর লুপ, যার নাম হচ্ছে এক্স। এই এক্স লুপটা কত থেকে শুরু হবে, 1 থেকে 10 পর্যন্ত। তার মানে আমি যদি চাই যে এখানে 1 লেখাটা আসুক, এখানে 2 লেখা আসুক, এরকম ভাবে আমি যদি চাই এখানে 10 পর্যন্ত লেখা, 10 পর্যন্ত লেখা আসুক, তাহলে আমরা এটা লুপ চালিয়ে তৈরি করতে পারি। তার মানে এই লেখাটা যদি দরকার হয় আমরা লুপ চালিয়ে বলে দেব যে তুমি ভাই এই 8, যে যে 8 থেকে শুরু করে যে 17 পর্যন্ত যাও, এবং যাওয়ার সময় এখানে প্রতিটা ইনক্রিমেন্ট হিসেবে 1 বাড়াতে বাড়াতে যাও। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা এই লুপটা ব্যবহার করতে পারি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এইটা ফর লুপ যখন আপনি শুরু করবেন ভিবি এর নিয়ম অনুযায়ী আপনাকে নেক্সট কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। তার মানে এখানে বেশ কিছু কিওয়ার্ডের ব্যাপার আছে। প্রথমটা হচ্ছে ফর একটা কিওয়ার্ড, নেক্সট একটা কিওয়ার্ড, দেন হচ্ছে সিনট্যাক্স হিসেবে প্রথমে আপনার ভেরিয়েবলের নাম লিখবেন, তারপরে ইকুয়াল টু লিখবেন, ইকুয়াল টু লেখার পরে 1 লিখবেন, এবং মাঝখানে টু একটা কিওয়ার্ড ইউজ করবেন, টু, হ্যাঁ। দেন হচ্ছে এটা কতদূর পর্যন্ত যাবে বা এটার সীমা কতটুকু সেই এরিয়াটা আপনি নির্ধারণ করে নেবেন। দিস ইজ ফর লুপ, অর্থাৎ এটার মাধ্যমে আমরা লুপ চালাতে পারি। তো এখন ঘটনা হচ্ছে যে আমরা যদি লুপ চালাই, একটা লুপ চালাই, দেখি আসলে কিভাবে। আচ্ছা, তার আগে একটু বলি, আমরা যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করব, এখানে যখন ইউজ করব তার আগে নিশ্চয়ই আমাকে ভেরিয়েবলটা ডিক্লারেশন করে নিতে হবে। ডিম এক্স অ্যাজ, যেহেতু আমি দেখতে পাচ্ছি এটা 1 থেকে 10 পর্যন্ত, তো ইন্টিজার হিসেবে বলে দিতে পারি ইন্টিজার। যদি মনে করেন আপনার এটা 1 কোটি বার চলবে, তাহলে 1 to 1 crore, বেশি হয়ে গেল, 3 3 6 7 তার মানে ও 1 কোটি বার হচ্ছে আমাদের এই লুপটা চলবে। তো আমরা চালিয়ে দিলে আমরা দেখতে পাবো যে 1 কোটি বার, যদিও আমাদের এখানে অত যাওয়ার জায়গা নেই, 10 লক্ষ বার সর্বোচ্চ যাবে, সে 10 লক্ষ বার পর্যন্ত যাবে, এবং তারপরে বলবে একটা এরর মেসেজ দেবে আউট অফ রেঞ্জ, অর্থাৎ রেঞ্জের থেকে সে আউট হয়ে গেছে। আচ্ছা, তো তার মানে এইটা হচ্ছে আমাদের লুপ। চলেন আমরা তাহলে একটু লুপ চালাই। ডেভেলপার ট্যাবে গিয়ে ভিজুয়াল বেসিকে গেলাম, গিয়ে আমরা যেখানে ছিলাম এখানে আরেকটা মডিউল নেই, ইনসার্ট মডিউল, দেন মডিউলটার নাম লিখে দেই, মডিউলের নাম লিখে দেই লুপ সেকেন্ড, লুপ সেকেন্ড। তো এটা একটা নাম দেই। এখন যে সাব প্রসিডিওর বা ম্যাক্রোটা তৈরি করবো তার নাম দেই সাব, এটার নাম দেই হচ্ছে বেসিক লুপ, বেসিক লুপ, অর্থাৎ লুপটা বেসিক কি অবস্থায় আসে সেই জিনিসটা আমরা দেখবো। তার মানে লুপ কিভাবে ডিক্লারেশন করা হয় সেটা আমি এখানে বলেছি, তো এই জিনিসটাই এখানে জাস্ট লিখবো, ফর এক্স ইকুয়াল টু 1 to 100, কথা 100 দিলাম, দেন হচ্ছে নেক্সট, নেক্সট ইউজ করতে হয় 100 না, আপাতত 10 দিই, পরে দেখছি। আর এটাকে ডিক্লারেশন করতে হবে ডিম এক্স অ্যাজ ইন্টিজার। তো এখন আমি এই একটা লুপ চালাইলাম, লুপ চালাইলাম। তো এই লুপের কাজটা কি আসলে, 1 থেকে 10 পর্যন্ত সে তো করতেই পারে, কিন্তু কিছু একটা আমরা তো বুঝতেও পারবো না লুপটা যদি চালাই। যেমন মনে করেন এটা আমি ধরে চালাই, কিছুই বুঝলাম না, লুপটা চলে গেল, মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। তো আমরা একটা কাজ করি, এর ভিতরে একটা মেসেজ বক্স দিয়ে দিই, msgbox, মেসেজ বক্স এক্স, অর্থাৎ এক্স এর ভ্যালু প্রতিবার যখন আসবে তখন সে আমাকে একবার মেসেজ করে প্রম্পট করবে, অর্থাৎ প্রথমে 1 করবে, 2 করবে, 3 করবে, এরকম 10 বার প্রম্পট করবে। তো আমি চালাই এটাকে, 1 করেছে, মেসেজ দিয়েছে, আবার মেসেজ দিয়েছে, আবার মেসেজ দিয়েছে, এইভাবে সে 10 পর্যন্ত মেসেজ দেবে আমাকে। এরকম ভাবে যদি 1000 বার দেই তাহলে 1000 বার সে আমার সামনে এসে প্রম্পট করবে। আচ্ছা, তো আমি এটা আসলে এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি যে মেসেজ এর পরিবর্তে আমি চাচ্ছি এই যে K7 আছে, K7 এর এই সেলটাতে, একটু মার্ক করে দাও, এই সেলটাতে এই 1 2 3 4 এরকম ভাবে আমার সামনে দেখা। তো 1 2 3 4 10 আসলে যদি দেখাতে চাই তাহলে কি হবে, K7, তো আমি এখানে কি লিখবো, রেঞ্জ। একটু আগে আমরা দেখেছি যে এটা হচ্ছে রেঞ্জ অবজেক্ট, ডট ভ্যালু প্রপার্টিজটা ব্যবহার করব, কারণ এখানে আমি ভ্যালু পাস করব।
সেলের অ্যাড্রেসের নাম কি? সেলের অ্যাড্রেসের নাম হচ্ছে K7। ঠিক আছে, তো চলেন আমরা এবার দেখি, চালাই এটাকে। আচ্ছা, ভ্যালুতে কি ভ্যালু পাস করবো? x এর ভ্যালু ইকুয়াল টু x। আমি আপনাকে প্রথম দিনই বলেছিলাম যে আমাদের ভ্যালু সবসময় ডান দিক থেকে বাম দিকে আসে, তার মানে x এর ভ্যালুটা K7 এর মধ্যে যাবে। তো আমরা এবার চালাই। কিছুই বুঝলাম না, এক কাজ করি, এখানে একটু বেশি দিয়ে দিই, 1000 দিয়ে দিই, এইবার নিশ্চয়ই দেখা যাবে। তো দেখি, ওইটাই চলে আসছে। তার মানে আমরা খুব সহজে এরকম ভাবে যদি আপনি আরো বেশি করে দেন তাহলে ও চলতেই থাকবে। এরকম ভাবে যদি প্রচুর দিতে দেন তাহলে দেখবেন যে চলতেই আছে। 10,000। আচ্ছা, যাই হোক, তো যেটা বুঝলাম, তাহলে আমরা একটা লুপ চালালাম। এখানে লুপ চালানোর জন্য আমরা এখানে ফর ডিক্লারেশন করলাম x, যেটা 1 থেকে শুরু করে 10,000 পর্যন্ত যেতে থাকবে, এবং সেটা লুপ চালালে আমাকে নেক্সট অবশ্যই করতে হবে। আর এই মাঝখানে যে অপশনটা, এটা হচ্ছে আপনি কি কাজ করতে চান। তার মানে এটা হচ্ছে আপনার অপারেশন সাইড। এখানে আপনার অপারেশন চলবে, আপনি কি অপারেশনটা চালাতে চাচ্ছেন, লুপটা চালায় আপনি আসলে কি করতে চাচ্ছেন সেটা আপনার ওকে বলতে হবে এই মাঝখানে জায়গায়। যেমন আমি ওকে বলে দিয়েছি যে তুমি ভাই এইখানের এই লুপটার ভ্যালুটা আমাকে শো করবে, তো আমাকে সেটাই শো করবে। ঠিক আছে, আচ্ছা, এই বেসিক লুপ সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে নাকি, যদি একটু বলেন, বা কোথাও বুঝতে কষ্ট হয়েছে বা কোনো কিছু বোঝা যায়নি এরকম যদি কিছু থাকে জানাতে পারেন। আনমিউট করলে কথা বলা যাবে। অনুপদা, বোঝা আছে তো দাদা? আনমিউট করলে কথা বলা যাবে অনুপদা। হ্যাঁ দাদা, হ্যাঁ সমস্যা নাই। বুঝতেছেন তো না লুপের এটা? হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, ইব্রাহিম ভাই ক্লিয়ার তো ভাই? জি দাদা। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তাহলে আমি আগে 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 যাচ্ছি আর কি। আচ্ছা, এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এক কাজ করি, এইখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত, হ্যাঁ, এই যে হিসাবের সুবিধার্থে আমরা এখান থেকে শুরু করি, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত একটু মার্ক করে দিই। এই জায়গাটায় আমি 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 পর্যন্ত 10টা লেখা এখানে লিখতে চাচ্ছি। তাহলে সে কিভাবে লিখবে? যেমন মনে করেন আমি আগে লিখেছিলাম এখানে K10 এ। আচ্ছা, K10 এর এইখান থেকেই লিখি। K10 এর এখানে 10,000 না লিখে আমি এখানে 1 লিখবো, হ্যাঁ, তারপরে এখানে লিখবো 2, তারপরে এই পর্যন্ত। মানে আমার ওয়ার্কিং প্ল্যানটা বলে দিলাম যে আসলে কি করতে চাই। তার মানে আমি এখানে 1 লিখবো, 2 লিখবো, 3 লিখবো, 4 লিখবো, 10 লিখবো। তো তাহলে আমি এখানে কি লিখেছিলাম, আমি কিছুক্ষণ আগে ওকে বলেছিলাম যে ভাই কত পর্যন্ত লিখবো? 10 পর্যন্ত, কারণ আমি এখানে 10 পর্যন্ত লিখবো, এই জন্য 1 to 10 বলেছিলাম। আচ্ছা, এখন যদি আমি রান করি তাহলে কি হবে? 1 থেকে 10 পর্যন্ত, দেখি রান করি। ও আচ্ছা, 1 থেকে 10 পর্যন্ত লিখেছে ঠিকই, কিন্তু একটা সেলে লিখেছে, বাট তাতে তো আমার পরিতৃপ্তি হবে না। কারণ হচ্ছে আমি আসলে চাচ্ছি এই K7 থেকে শুরু করে K7 16 পর্যন্ত, তার মানে 7 থেকে শুরু করে 16 পর্যন্ত, তার মানে এটা হচ্ছে 7 নাম্বার রো, 8 9 10 এরকম করে করে 17, তাহলে হবে কি, সরি 16 পর্যন্ত। তাহলে আমি এই জায়গাটাকে ফুল ফিল আপ করে দিতে পারবো। তো তার মানে আমার যদি ফিক্সড হয়ে যায় এরকম ভাবে যদি আমি কখনো লিখি, তাহলে তো আসলে সব সময় এই যে K7 যখন লিখবো সবসময় সারা জীবন এইখানেই পেস্ট হবে বা এইখানেই ভ্যালুটা আসবে। বাট আমি চাচ্ছি কে কলাম ঠিক থাকবে, কে কলামে আবার আপত্তি নাই, আমি যে কলামে যেতে চাই না, অন্য কোনো কলামে যেতে চাই না, কে কলাম ঠিক থাকবে। কিন্তু এই যে 7টা আছে, তার মানে K7 এর 7টা নিয়ে আমার আপত্তি আছে। এইটা 7 এ বসে থাকলে আমি আসলে এখানে এই 8 এ আসবে না। তার মানে আমার কি দরকার? K7 হবে, K8 হবে, K9 হবে, K10 হবে, 11 হবে, 13 14 15 এরকম ভাবে 16 পর্যন্ত আসবে। তার মানে আমাকে মূলত যে চেঞ্জটা করতে হবে সেটা হচ্ছে 7 ভদ্রলোককে, 7টা আমি মুছে দেবো। কে নিয়ে আমার আপত্তি নাই, তাই কেটাকে আমি ঠিক ধরে রাখলাম। এরপরে যেটা করবো সেটা হচ্ছে এখানে গিয়ে একটা অ্যাম্পারসান ইউজ করবো। এই অ্যাম্পারসান ইউজ করলে এইখানে সে আমাকে যেটা বলতে যাচ্ছে যে সেটা হচ্ছে তুমি এখানে কি ব্যবহার করতে চাও। তো মনে করেন আমি এখন বলতে চাচ্ছি যে ভাই এইখানে আমার দরকার হচ্ছে বেসিক্যালি 7 ছিল, আমি 7 থেকে শুরু করতে চাই। তার মানে এই মুহূর্তে আমি যদি একটা ভেরিয়েবলের মধ্যে ডিক্লেয়ার করি যে 7 যার ভ্যালু, সেটা একটা পদ্ধতি হতে পারে যে এরপরে 7 হবে, 8 হবে, 9 হবে, অথবা একটা কাজ করতে পারি
যে এইখানে যে ভ্যালুটা এই মুহূর্তে প্রথমে পাবে সেটা হচ্ছে 1, আমি এখানে x বসিয়ে দিতে পারি। তাহলে কি হবে, তাহলে যেটা ঘটবে সে হচ্ছে প্রথমে যেটা পাবে সেটা হচ্ছে kx, তার মানে তাহলে k1 প্রথম ভ্যালুটা 1 পাবে, তার মানে কোন সেলে গিয়ে বসবে ডাটাটা, k1 সেল, দ্যাট মিন্স এই জায়গাটাতে, এই জায়গাটাতে ডাটাটা বসবে। তো আমরা একটু চালাই দেখি, আমাদের যদিও লক্ষ্য এটা, তো আপাতত কি আসতেছে সেটা একটু বুঝে নিই, তারপরে আরো আগাচ্ছি। তার মানে আমরা বেসিক্যালি চাচ্ছি এটা একটু ডান দিকে সরাই। লুপটা চালালাম, লুপ চালানো শুরু করলে আমি দেখি x এর মধ্যে কত গিয়েছে, x এর মধ্যে প্রথমে 1 গেল, তার মানে ও প্রথমে 1 ঘুরবে, 2 ঘুরবে, 3 ঘুরবে, 4 ঘুরবে, এরকম ভাবে 10 বার সে ঘুরবে। আচ্ছা, তাহলে এখানে কত আসলো 1, তাহলে k এর সাথে অ্যাম্পারসান্ড মানে কি, k ইনটু 1, তার মানে k1। সো k1 এখানে সেল নাম্বার কোনটা, এইটা, এই সেলটা। তাহলে দেখি সে কি করে। তাহলে সে আমাকে বলে দিচ্ছে যে k1 যে সেলটা আছে সেই ঘরে নিয়ে আমি কত বসাবো, 1 বসাবো। আমি দেখি বসাতে পারে কিনা, ওমা তো ঠিকই বসিয়েছে। আচ্ছা, আবার ঘুরাই, ঘোরাতে আসলাম, ঘোরানো আসার পরে সে এবার কত, তো কি x এর মান কত পেলে 2, তার মানে কি k2, তার মানে k2 কোনটা, এইটা, এইটাতে সে কি বসাবে, 2 বসাবে। দেখি, আও k2 তে k2 বসিয়ে দিল। এরপরে তাহলে কি আসবে, এখানে নিশ্চয়ই 2 শেষ হয়নি, আবার এই এবার 2 শেষ হয়ে গেল, এবার কত আসবে 3, তার মানে k3, এই জায়গাটা, এই জায়গাতে কত বসাবে, সে 3 বসাবে। 3 4 5 6 6 7 8 9 10, বাট আমি তো আসলে এটা চাই নাই, আমি যেটা চাইছি সেটা হচ্ছে এইখান থেকে 1 2 টা শুরু হোক, কিন্তু ও তো শুরু করে দিল একেবারে 1 থেকে। তাহলে কি করতে পারি, তাহলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এইখানে বেসিক্যালি প্রথমে তো 1 পাবে, যেহেতু আমি এখানে 1ই করে দিয়েছি, এটার সাথে আমি আর কত যোগ করলে আমি এই সেলে আসতে পারবো। তার মানে আমি যদি 7 নাম্বার এই রোতে আসতে চাই, তাইলে আমাকে এটার সাথে 1 এর সাথে আরো 6 যদি যোগ করে দিই প্লাস 6, তাহলে দেখেন সে প্রথমবার 1 পাবে ঠিকই, বাট এইখানে পাবে কিন্তু 1 প্লাস 6 7, তার মানে কিন্তু সে এইখানে আসবে। তো আমি এটা মুছে দিই, মুছে দিয়ে আমি যদি এটাকে রান করি এবার, তাহলে দেখেন সে এখান থেকে বের করলো 1, সেইখানে কত আসবে k1, বাট 1 না, 1টা বেসিক্যালি k এর সাথে সংযুক্ত হবে না, k এর সাথে যেটা হবে সেটা হচ্ছে 1 প্লাস 6 7 হবে এখানে, তার মানে এখানে বেসিক্যালি পাবে k7। দেখেন k7 এ কত বসাবে 1, ওই k7 এ 1 বসাবে। ঠিক তেমনি আবার যখন ঘুরে আসবে, ঘুরে আসলো, ঘুরে এসে কি করবে, এইখান থেকে কত বেরিয়েছে 2, তার মানে এখানে 2 আসবে, 2 এর সাথে 6 যোগ করলে কত 8, তার মানে k8 এখানটা, এইখানে কত বসাবে 2, 2 বসাবে। তা আমি যদি এটাকে পুরো রান করি, দেখেন 1 থেকে 10 পর্যন্ত কিন্তু সে করে নিল। তার মানে এই হচ্ছে লুপের বেসিক্যালি কাজ। আপনি লুপটাকে আসলে কিভাবে ব্যবহার করবেন এটা একটু টেকনিক্যাল বিষয়, এবং এটা অত্যন্ত সহজ একটা বিষয়, আপনাকে শুধু যে ডেস্টিনেশন প্লেসে আপনাকে যেতে হবে সেটা আপনি এভাবে ডিক্লেয়ার করে দিতে পারেন। এটা একটা পদ্ধতি হতে পারে, আবার আরেকটা পদ্ধতি হতে পারে এখানে সম্পূর্ণ ভিন্ন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে, সাপোজ আমি এখানে এই সেলটা বসানোর জন্য বি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম, তো আমার এখানে অবশ্যই ভেরিয়েবল বললে এখানে তো ডিক্লারেশন করতেই হবে, ডিম বি অ্যাজ ইন্টিজার, কিন্তু বি যখন ডিক্লেয়ার করব এই ধরনের লুপের ক্ষেত্রে বি এর ইনিশিয়াল মান আমাকে বলে দিতে হবে, যেমন বি এর ইনিশিয়াল মান হচ্ছে 7, আমি চাচ্ছি 7 থেকে তৈরি করতে, সো আমাকে কি করতে হবে, বি এর ইনিশিয়াল মান হবে হচ্ছে বি ইকুয়াল টু 7, এটা বলে দিতে হবে। তাহলে কি হবে, তাহলে ও যেটা পাবে সেটা হচ্ছে লুপটা যখন চালাবে তখন এখান থেকে 1 বের হবে, এখানে 1 আসবে, কোনো সমস্যা নেই, আর এখানে কত আসবে কে বি, বি এর মান কত পাবে 7, তাহলে কে সাথে কত আসবে 1, তার মানে এখানে 1 বসবে। আচ্ছা, এখন কথা হচ্ছে বি এর মান 8 কিভাবে হবে, এরকম ঘুরতে থাকলে তো বি এর মান 8 হবে না, কারণ ওকে তো আমি 7 বলে দিয়েছি। এমন না যে আমি লুপ ঘুরছে তাই বি এর মানও বাড়ছে, এমন তো কিছু না। তো বি এর মান যদি লুপের সাথে বাড়াতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই বিটাকে এখানে লিখবো বি ইকুয়াল টু বি প্লাস 1। এই এখন সেটা যেটা করবে সেটা হচ্ছে যখনই এই কে 7 এ 1 বসিয়ে দিল, বসিয়ে দিয়ে যখন নিচে আসলো তখন বি কে বলা হচ্ছে যে বি ভাই তোমার মান কত আছে, বলবে আমার মান আছে 7, তো তাহলে বলবে যে তুমি 7 এর সাথে এবার 1 যোগ করো, তখন সে 1 যোগ করে এখানে 8 নেবে। তো এটা ঘুরবে, ঘোরা শেষ হয়ে আবার যখন এখানে আসবে তখন এখানে 8 পাবে, কে 8।
8 এর মানে তখন কত বসাবো? 8 এর মানে 2। তো চলেন এত কথা না বলে আমরা শুধু b এর মান কত পেয়েছে? b এর মান 7 পেয়েছে। এরপরে লুপ চালানো শুরু করেছে। x এর মান কত? 1, তার মানে x এ 1 বসিয়েছে। আর এখানে কত পাবে? k 7, তার মানে k 7 হচ্ছে এই সেলটা। এই সেলে কত বসাবে? 1 বসিয়ে দিল। 1 1 এর পরে যখন এখানে আসলো সেই কথা যে b এর মান কত আছে? 7, 7 এর সাথে যোগ 1 করলে কত আসবে b এর মান? b এর নতুন মান হবে 8। দেখেন b এর নতুন মান হলো এই যে 8। তাহলে আবার ঘুরে আসবে, লুপ শুরু করলো, লুপ শুরু করে তাহলে এখানে কত পেয়েছে? b8, তার মানে এখানে b8 এই সেলে কার্সারটা নিয়ে আসবে। এই সেলে কার্সারটা এনে এখানে ভ্যালুটা, যদিও কার্সারটা আনার কথা আনছি না, ইন্টারনালি ভাবে ডাটাটা পাস করা হচ্ছে। তো 8 পেল। ঠিক তেমনি ভাবে এবার b এর মান আসবে 9, তাহলে 9 এখানে এখানে ভ্যালুটা আসবে 9। তার মানে আমি যদি টোটালটা রান করি তাহলে বিষয়টা দাঁড়াবে। তার মানে এই দুটো পদ্ধতি, যে পদ্ধতিটা আপনার কাছে সহজ মনে হয় আপনি সেই পদ্ধতিতেই আপনি আপনার সেলটাকে নির্ধারণ করবেন। তো কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমরা মোটামুটি ফর লুপটা সম্পর্কে একটু ধারণা নিলাম। এবার আমরা একটা ফর লুপের প্রজেক্ট করব। কারো কোনো কনফিউশন, কোথাও কোনো ঝামেলা বুঝতে? শান্ত, বুঝতেছো? হ্যাঁ ভাই ঠিক আছে। ঠিক আছে, তাহলে কন্টিনিউ করলাম। ঠিক আছে, আচ্ছা। তো তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে একটা প্রজেক্ট করব। প্রজেক্টটা হবে হচ্ছে এরকম যে এইটা আমাদের একটা ডাটা। এই ডাটাটা আমি সিম্পলি ভাবে যদি ম্যাক্রো চালিয়ে করতাম তাহলে জিনিসটা এরকম হতো। পলাশ ভাই, পলাশ হ্যাঁ, ভাই, জি 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 ভাই, পলাশ ভাই, জি। আচ্ছা এই যে এই পর্যন্ত এটাকে রেকর্ডটাকে করা যায় না, স্টপ করা যায় না, মানে কেন? প্রজেক্টটা আলাদা একটা ভিডিও করা যাবে না? সেটা করলে তো আসলে ভিডিওর পরিমাণটা বাড়বে। দরকার আছে কি 1 ঘন্টা 6 মিনিট দিচ্ছে। না বাড়লেও এইটা তো ধরেন মানে একটা থাকলো আর কি, ঠিক আছে, ওই যে ক্লাস 4 এর রিপ্লেসমেন্টটা থাকলো আর কি, যেটার ভিডিওটা পাচ্ছি না এই জন্য আর কি। না, এই ক্লাস এনিওয়ে 4 এ এই প্রজেক্টটা করানো সমস্যা নাই, হয়েছিল। করেন। ক্লাস 4 এ এইটুকু করানো হয়েছিল। হ্যাঁ, প্রজেক্টটা করানো হয়েছিল এই সময়। ঠিক আছে, এটা তো বেসিক্যালি ক্লাস 4 নামেই যাবে। হ্যাঁ, মানে হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওইটার ভিডিওটা, হ্যাঁ ওই হ্যাঁ ভিডিওটাতে হ্যাঁ, এই কিন্তু প্রজেক্টটাও ছিল আসলে। ভিডিওটা পাইনি তো। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ছিল। ঠিক আছে, এটাই জাস্ট একসাথে থাকবে আর কি। ঠিক আছে, তো চলেন তাহলে আমরা কাজটা শুরু করি। তো এখন আমরা যে কাজটা করব, ম্যাক্রো দিয়ে যদি আমি ম্যানুয়ালি ভাবে যদি করতাম তাহলে বিষয়টা ওইরকম হতো। এইটাকে দিয়ে আমি কপি করব, কপি করে আমি এইটাকে নিয়ে কথার কথা এইখানে রাখবো, কে 5 এ রাখবো, বা কে 5 এ রাখলাম, এখানে এনে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি চাচ্ছি এইখানে সিরিয়াল নাম্বারটা দিতে, সিরিয়াল নাম্বারটা দিলাম। দেওয়ার পরে আমি এখানে 1 2 লিখবো, 1 2 লিখবো, 1 2 লিখবো, 1 2 লিখে দেবো, সিরিয়াল নাম্বারটা তৈরি হবে। এরপর যেটা করব সেটা হচ্ছে এটাকে তো ফরম্যাট ইউজ করতেই পারি, করলাম। করার পরে এইটাকে ধরবো, দিয়ে এটাকে বর্ডার করে দেবো। বর্ডার করে দেওয়ার পরে আমি আসলে যেটা চাচ্ছি সেটা হচ্ছে এইখানে এই প্রত্যেকটা সেলকে কালার করতে, ইন্ডিভিজুয়াল একটা কালার করতে, সিমিলটেনিয়াসলি ভাবে অল্টারনেট কালার। হ্যাঁ, অল্টারনেট কালার, অল্টারনেট কালার। তো এই হচ্ছে ব্যাপার। করার পরে আমি যদি এখানে চাই একটা সামেশন করতে, সামেশন তো আমরা করা শিখেছি। তো এখানে নতুন যেটা কাজ সেটা হচ্ছে যে এইখানে সিরিয়াল নাম্বারটা আমরা তৈরি করব ম্যাক্রো ইয়ের মাধ্যমে, আমরা যে লুপটা রেখেছি সেই লুপের মাধ্যমে। দেন হচ্ছে ভিতরের যে কালারের কাজগুলি করব, সেই ভিতরের কালারের কাজগুলি আমরা করব হচ্ছে লুপের মাধ্যমে। এই দুইটা কাজ। তো যদি বলি রেকর্ড ম্যাক্রোর মাধ্যমে এটা করা যায় কিনা, যে রেকর্ড ম্যাক্রোর মাধ্যমে এই কাজগুলি করা যায়, কিন্তু এই কালার করাটা আসলে রেকর্ড ম্যাক্রোর মাধ্যমে সম্ভব হবে না। কারণ হচ্ছে যে ও যেহেতু বুঝতে পারবে না যে ওর এরিয়া কতটুকু বা লাস্ট ডাটা কতটুকু, তো ওর পক্ষে এইটা করা সম্ভব হবে না। তো এই কাজটা আমাদেরকে ম্যাক্রো চালিয়েই করতে হবে, বা প্রত্যেকটা সেলের মধ্যে কোনো ভ্যালুকে যদি চেক করতে চাই কখনো, হ্যাঁ, তখন আমাকে ম্যাক্রো চালিয়ে করতে হবে, সরি, আমাকে ম্যানুয়ালি করতে হবে। এই জন্য আমরা লুপটা ভালোভাবে বুঝছি। যে সাপোজ আমি চাচ্ছি যে এখানে মনে করেন একটা কন্ডিশন দিতে যে এইখানে কোথাও কোথাও মাইনাস আছে কিনা,
মাইনাস কোনো ভ্যালু আছে কিনা। যদি মাইনাস ভ্যালু থেকে থাকে তাহলে যে সে যেন আমাকে বলে দেয় যে দিস ইজ রিটার্ন। আর যদি এটা হয়ে থাকে তাহলে এটাকে আমরা বলবো সেল, আর এটা হচ্ছে আমাদের রিটার্ন। ঠিক আছে, তো মনে করেন এখানে আমি আরেকটা রিটার্ন দিয়ে দেবো। তাহলে আমাদের এখানে একটা রিটার্ন ইউজ করবো, তার মানে এখানে লিখবো হচ্ছে রিমার্কস লিখে আমি ফরম্যাট প্রিন্টারটা ব্যবহার করলাম বা না করলাম, যেহেতু আমরা আগেই দেখেছি এটা পিছনে সময় দিলাম না। এখানে আমরা রিমার্কস দেখবো, এখানে লিখবো যে সোল্ড, এগুলি সব সোল্ড, এটাও সোল্ড, এগুলি হচ্ছে রিটার্ন। তাহলে আমাকে এই ক্ষেত্রে, হ্যাঁ, এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লুপটা চালাতে হবে। তার মানে আমরা বেসিক্যালি 3 ধরনের লুপ এখানে চালাবো। একটা লুপ চালাবো হচ্ছে সিরিয়াল তৈরি করতে, একটা লুপ চালাবো কালার করতে, আর একটা লুপ চালাবো রিমার্কসের ভ্যালুটা নিয়ে। তো আমরা প্রথমে যে কাজটা করব, কালারিং এর কাজটা সবার শেষেই করি, কারণ কালারটা তো আসলে অতটা বেশি না। আমরা যেটা করব সেটা হচ্ছে রিমার্কসটা, কারণ এখানে আমাদের একটা ইফ লজিক ইউজ হবে। তো কিভাবে আমরা ইফ লজিক, যদিও আমি পরবর্তীতে মনে হয় এই উদাহরণটা দেখিয়েছি যে কিভাবে কাজ করে লজিকের 8 ঘন্টা যে টিউটোরিয়ালটা আছে সেখানে। তারপরে ওই একই জিনিসটা আসলে এখানেও চেক করিয়ে দিচ্ছি কিভাবে আমরা কেন লজিকটা মানে লুপটা ব্যবহার করছি, আমাদের লুপ ব্যবহার করার উদ্দেশ্যটা কি সেটাই আসলে। তারপরে আমরা লুপটা লজিক চালানোর জন্য লুপ ব্যবহার করতে পারি, আমরা কোনো সেলের নির্দিষ্ট কোনো ভ্যালুকে বলা যায় যে কোনো কন্ডিশন চালিয়ে চেক করার জন্য আসলে লুপটা ব্যবহার করা হয়, সুনির্দিষ্টভাবে কোনো সিরিয়াল তৈরি করার জন্য। তার মানে লুপের আসলে বেশ কিছু কাজই আছে বলা যায়। তো তাহলে চলেন আমরা কাজটা করে নিয়ে শুরু করতে। তো খুব সিম্পল, ডাটাটাকে ধরবো, ধরে নিয়ে কপি করব, কপি করে এনে কোথায় পেস্ট করব, 5 এ, O5 এ কপি করতে হবে। ঠিক আছে, O5। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। সাব হচ্ছে কিওয়ার্ড, এটার নাম হচ্ছে ম্যাক্রো লুপ প্রজেক্ট। ওকে, আচ্ছা এখন তাহলে আমাদের প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে এখানে যাওয়া, কারেন্ট এরিয়া সিলেকশন করে কপি করা, কপি করে এনে O5 এ পেস্ট করা। খুব সিম্পল, আমরা অলরেডি করেছি। রেঞ্জ, বাট এইখানে কিন্তু আমরা শুধু রেঞ্জ দিলে হবে না, কারণ হচ্ছে যে এইটা আমাদেরকে দুটো শীটের সাথে রিলেটেড। সো এই জন্য কিন্তু আমি এখানে যখন কথাটা লিখবো শীটের নামটা লিখবো, এই শীটের নাম হচ্ছে রেঞ্জ শীট। সো অবভিয়াসলি আমি এখানে যেটা লিখবো SHEETS, শীটস, ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ, ডট রেঞ্জ। এবং আমাদের এই শীটের নামটা কি? শীটের নামটা হচ্ছে রেঞ্জ। যেহেতু আমাদের কাজটা দুটো শীট সংশ্লিষ্ট, সো আমাকে অবশ্যই প্যারেন্টসটা ডিক্লেয়ার করতে হবে প্রথমে। করার পরে আমি কোথা থেকে এই রেঞ্জে যাব, এই রেঞ্জের এখানে হচ্ছে F9, ডাবল ইনভার্টেডের মধ্যে F9 ডট কারেন্ট রিজিয়ন, কারেন্ট রিজিয়ন। এর মাঝে মধ্যে উল্টাপাল্টা ভাবে লিখলে এই ভ্যালুটা আসে না। যাই হোক, ঠিকভাবে ধরেছে, যে জন্য সে ক্লিয়ার আছে। কারেন্ট রিজিয়ন ডট কপি। তো আমি যদি এই পাশেও থাকি, ও ভিতরে আমরা যদি যাই, গিয়ে দেখবো যে কপি হয়ে গেছে। তো করি দেখি, ও কিন্তু কপি হয়েছে, দেখেন এই যে কপি করে ফেলছে। তো আমরা যদি চাই যে আমি দেখবো এবং কপি করব এবং তারপর এখানে আসবো, এখানে পেস্ট করব, আমি সবকিছু দেখে দেখে করবো যদি এমন মনে হয়, তখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে sheet range dot select, select। আচ্ছা, তো আমি যদি এখানে যাই,
তাহলে কি করব, আমি লুপের এই শিটে আছি, ও আমাকে কোথায় নিয়ে যাবে, এই শিটে নিয়ে আসবে। দেখেন এই শিটে নিয়ে আসলো, আমি ছিলাম কিন্তু লুপ শিটে, লুপ শিটে আমি এই শিটে। এখন আপনি যদি চান এই রেঞ্জটাকে কিন্তু আর না লিখলেও হয়, কারণ হচ্ছে যে আপনি অলরেডি রেঞ্জ শিটের মধ্যে আছেন, বাট আপনি চাচ্ছেন যে ঠিক আছে লিখতে যাওয়ার সমস্যা নেই, থাকুক থাকুক, বেশ ভালো কথা, কপি হলো। এখন আপনি আবার যেতে যাচ্ছেন লুপ শিটের মধ্যে, তাহলে কি করবেন, এখানে আসবেন, এখানে এসে লিখবেন হচ্ছে লুপ শিট, লুপ শিট। তাহলে কি হবে, বেশি নিচে চলে গেল। তাহলে কি হবে, আপনি আবার নিয়ে আসলেন, তাহলে কি হবে, আমরা লুপ শিটে চলে যাব, লুপ শিটে চলে গেলাম। এখন আমি কি চাচ্ছি, এখন আমি চাচ্ছি এই ও বা কে, কে ফাইভে, তার মানে এটাকেই ধরি রেঞ্জ কে ফাইভ, কে ফাইভ, কে ফাইভ, কিন্তু এই শিটের নাম কি, লুপ। যখন আপনি সিলেকশন করবেন তখন আপনি এই লুপ কথাটা বারবার না লিখতেও, মানে শিটের নাম কথাটা না লিখতে হয় পারেন, কারণ হচ্ছে যে আপনাকে তো ও সেই শিটের মধ্যেই এনে দেবে, তখন তো অ্যাক্টিভ শিটটা ওই লুপ নাম করে ওই শিটটাই হবে। তো এই ক্ষেত্রে আমরা বাদ দিতেও কিন্তু পারি, যদি থাকে প্যারেন্টস কোনো আপত্তি নেই, আমি আবারও বলছি। আচ্ছা, তাহলে কে ফাইভ ডট কি হবে, পেস্ট স্পেশাল, পেস্ট স্পেশাল, কি পেস্ট স্পেশাল করব, সরাসরি বলে দেব যে আমি চাই আসলে অল, অল, অল চলে আসবে। তাহলে আমরা দেখি একেবারে ই করে দিই, সরাসরি আবার চালাই। তো এখান থেকে চালাইলাম, ওইখানে চলে গেলাম, ওইখানে গিয়ে কপি করলাম, কপি করে লুপ নিলাম, লুপ শিটে আসলাম, লুপ শিটে এসে পেস্ট স্পেশাল করে দিলাম, খুব ভালো কথা। এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এখানে সিরিয়াল কথাটা লিখতে চাই এবং এখানে একটা লুপ তৈরি করতে চাই। তাহলে আমি এখানে চলে যাব, এখানে গিয়ে এই রেঞ্জের নাম কি, জে ফাইভ। তো আমি এখানে যাব, এখানে গিয়ে লিখবো জে ফাইভ, জে ফাইভ, জে ফাইভ, জে ফাইভে কি লিখবো, ডট ভ্যালু, ভ্যালু, ভ্যালুতে কি লিখবো, ইকুয়াল টু, আমি ভ্যালু দিলাম সিরিয়াল, এস এল। তাহলে কি হবে, জে ফাইভে সিরিয়াল কথা লিখবে, আমি আর এখানে ফরম্যাটিং এ যাবো না, শুধু শুধু অপ্রয়োজনীয় হবে। তো জে ফাইভে সিরিয়াল কথাটা লিখবে, এই সিরিয়াল কথাটা লিখবে। আচ্ছা ঠিক আছে, এইবার আমি কি চাচ্ছি, এখান থেকে সিরিয়াল কথাটা তৈরি হোক। তো সিরিয়াল কথাটা তৈরি হওয়ার জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে একটা লুপ চালাবো, লুপ চালিয়ে আমি ওই পর্যন্ত, এখন লুপ চালাবো, শুরু করব কোথা থেকে, এইখানে ওয়ান শুরু করব, ওয়ান থেকে কত পর্যন্ত আসবো, এই পর্যন্ত আসবো, তার মানে এটা ওয়ান টু থ্রি ফোর, এইটা কতদূর পর্যন্ত হবে, ফ্লাশ ফিল 17 পর্যন্ত হবে। তো আমি এখানে লিখে দেব হচ্ছে 17, ফর, এখানে এক্স নাম করে লুপটা চালাই, এক্স ইকুয়াল টু, কত থেকে শুরু হবে লুপটা, লুপটা শুরু হবে হচ্ছে ওয়ান থেকে, ওয়ান থেকে শুরু হবে, কত পর্যন্ত যাবে, লুপটা যাবে হচ্ছে 17 পর্যন্ত, 17 পর্যন্ত। আচ্ছা নেক্সট, নেক্সট। আচ্ছা এখন কথা হচ্ছে কোথায় এটা যাবে, এটা যাবে হচ্ছে জে সিক্সে, জে সিক্সে, তাহলে রেঞ্জ জে সিক্স, জে সিক্স, বাট জে সিক্স হলে তো সমস্যা, তাহলে তো সারা জীবন এখানে ওয়ান টু থ্রি ফোর ঘুরবে। তো এটা লুপ করতে গেলে এর রো সেগমেন্টটাকে অ্যাম্পারসন দিতে হবে, অ্যাম্পারসন দিয়ে আমি এখানে এখন কি করতে চাই, আমি দুটো পদ্ধতি বলেছিলাম, একটা এই এক্স এর মাধ্যমে করতে চাইতে পারি, আবার নতুন ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। আমি এক কাজ করি, এক্স এর মাধ্যমেই করি, এক্সটা বসিয়ে দিলাম, কিন্তু এক্স এর ভ্যালু কত, এক, তাহলে তো সেই একে গিয়ে বসবে, বাট আমি তো চাচ্ছি এইখানে নিয়ে আসতে, তার মানে এইটার সাথে একের সাথে আরো 5 যদি যোগ করি তাহলে 6 হবে, তার মানে এখানে আমার এক্স প্লাস 5, তাহলে এক্স যখন 1 হবে তখন এই টোটাল ভ্যালুটা আসবে 6, জে 6, তার মানে এখানে বসবে। তো আমি মুছে দিই, মুছে দিলাম, মুছে দিলাম, মুছে দিয়ে এখানে কি পাস করব, ভ্যালু পাস করব, কি ভ্যালু পাস করব, 1 2 3 4 এর সিরিয়ালটা, সেটা সে আছে, সেটা এক্স এর আছে, এক্স বসিয়ে দিলাম। তাহলে এবার দেখি হয় কিনা, এটা আছে এখনো, হ্যাঁ আছে। ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে অবশ্যই, ভেরিয়েবল ডিক্লেয়ার না করলে রান হবে না, আর ভেরিয়েবল ডিক্লেয়ার রান করতে গেলে এটা ছেড়ে দেবে, তখন আবার আমাদেরকে করতে হবে, তো সমস্যা নেই, ডিম এক্স অ্যাজ ইন্টিজার, আচ্ছা নেয়নি যখন কোনো সমস্যা হয়নি, আমি তো ভেবেছিলাম ছেড়ে দেবে, এখান থেকে শুরু হবে, তাহলে এখানে 1 2 3 4 হবে, 1 2 3, খুব ভালো, তার মানে এটা হয়েছে, গুড, খুব সুন্দর। আচ্ছা
আমাদের এই কাজটা হয়ে গেল, খুব ভালো কথা। তাহলে আমরা কাজ করি, আমরা আবার নতুন করে করি, আবার চলে যাই এখানে গিয়ে আমি যেটা করবো এখানে কিছু ডাটা এবার ফেলে দিই, ফেলে দিলাম, এইটুকু কপি করবো, সমস্যা নেই। তো চালাইলাম, সিলেকশন, শিট, এইখানে থাকলে জিনিসটা ভালো বোঝা যেত আর কি। তো আমি এটাকে বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে আবার চালাচ্ছি। তাহলে ওই শিটে চলে গেল, ওই শিটে গিয়ে ওইটাকে কপি করলো, কপি করে এই পাশে আনলো, এই পাশে এনে K5 এ পেস্ট করে দিল, পেস্ট করে সিরিয়াল নাম্বার লিখলো এখানে, খুব ভালো কথা। এরপরে সিরিয়াল আমি লুপ চালানো শুরু করলাম, চলছে, লুপ চলছে, লুপ চলছে। আমি কাজ করে এটা রান করে দিই। সুন্দর হয়েছে, আমি যেভাবে করছি। আহা, কিন্তু এখানে একটা ঝামেলা হলো, দেখেন ঝামেলাটা হলো কি, যে আমার তো ডাটা সেটটা হচ্ছে এতটুকু, মানে 12টা ডাটা, বাট এইখানে এতটুকু কেন এসেছে? আচ্ছা, এটা এসেছে এই জন্য যে গতবার যে ডাটা শিটটা এনেছিলাম সেই ডাটা শিটটা এতখানি ছিল, তো কিন্তু সেটাই মনে রেখে দিয়েছে আসলে, যে আসলে কতদূর পর্যন্ত করবে। বাট আমি তো আসলে এরকম চাচ্ছি না, মানে আমি এরকম ফিক্স করে দিতে চাচ্ছি না যে তুমি 17 বার ঘোরো। আমি চাচ্ছি ডাটাবেজের ডাটা যতটুকু আসবে ঠিক ততটুকুই যেন সে এখানে সিরিয়াল তৈরি করে। তার মানে এটা আমাদের ভুল প্রসেস, এই প্রসেসে আগানো যাবে না। তো এই প্রসেসে যদি আগাতে না চাই, তখন আমরা ম্যাক্রো তৈরি যখন করেছিলাম তখন আমরা দেখেছিলাম লাস্ট রো একটা অপশন ছিল সেখানে, লাস্ট রোটা ব্যবহার করেছিলাম। লাস্ট রোটা ম্যাক্রো ক্লাসে কিভাবে ব্যবহার করেছিলাম? হোম ট্যাবে গিয়ে, ফাইন্ড এন্ড সিলেক্টে গিয়ে, গো টু তে গিয়ে আমি বলে দিয়েছিলাম এই সেলের লাস্ট সেল কত। যেমন আমি কে তে বলে দিয়েছিলাম যে কে 50,000, হ্যাঁ, এই পর্যন্ত যাও। দেন হচ্ছে আমি বলেছিলাম কন্ট্রোল আপ অ্যারো কি 1 টাইমস দিতে। এই যে কাজটা, এই কাজটা হচ্ছে সেই লাস্ট রোটা বের করা। তো তার মানে আপনি যদি VBA তে রেকর্ড ম্যাক্রো না করে VBA এর মাধ্যমে কোডিং করে আপনি যদি কাজটা করতে চান ম্যানুয়ালি ভাবে, তাইলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লাস্ট রোর জন্য। দাদা একটু 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 আগে থেকে একটু বলবেন। কোথা থেকে শুরু করতে বলো? এই যে আমার 17 পর্যন্ত আসছিল, এরপর আমার নেটটা ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে দাদা, আমি বলছি আবার। তো 17 পর্যন্ত যখন আসলো, হ্যাঁ, 17 পর্যন্ত আসার পরে এখন প্রশ্নটা হচ্ছে আমি নতুন যে ডাটা সেটটা নিয়ে আসলাম সেই ডাটা সেটটা তো ছোট। আগের ডাটা সেটের ডাটা ছিল 17টা, এবারে ডাটা সেটের ডাটা আছে 12টা, তাই তো? তার মানে আমাকে আসলে এই পদ্ধতিতে গেলে হচ্ছে না। কোনো লুপ যদি আমি সরাসরি ফিক্সড করে দিই 17, তাহলে এটা আসলে আমার কোনো কাজে আসবে না। কারণ এর পরেরটা আমার 200 আসতে পারে, এর পরেরটা আমার 10 আসতে পারে, তারপরেরটা আমার 20 আসতে পারে, যা খুশি তাই। তার মানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লাস্ট রো, এই ডাটা সেটের লাস্ট রোটা আমাকে বের করে নিয়ে আসতে হবে। তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে, আমি যখন জেনে যাব যে এই ডাটা সেটের যে কোনো একটা কলামের লাস্ট রো কত, সেটা যদি আমি জেনে যেতে পারি, সেইটার মাধ্যমে আমি আমার লুপের লাস্ট রোটা নির্ধারণ করে দেব। তো লুপের এই VBA তে যদি আপনি লাস্ট রোটা নির্ধারণ করতে চান, লাস্ট রো অনেকেই এখানে করে দিয়েছে, আমরা সেটা ইউজ করতে পারি। যেমন আমি এখানে বলে দিতে পারি লাস্ট রো ইন VBA, এই চলে। তো এটা যেতে পারি, এগুলো মুছে দিই, তারপরে গেছিল এই যে এটা এক্সেল ক্যাম্পাস ভদ্রলোক ভালো কিছু কোড করে, এটা অনেক কিছুই আছে, তো আমাদের এত লাগবে না, প্রথমে একটা কিছু পেয়ে। তো লাস্ট রো যদি আমরা খুঁজি, VBA টিউটোরিয়াল ফাইন্ড দ্য লাস্ট রো কলাম, যদি লাস্ট কলাম খুঁজতে চাই, লাস্ট রো খুঁজতে চাই, যেটাই খুঁজতে চাই না কেন, সেই ক্ষেত্রে আমরা এটা সাপোর্টটা দিতে পারবো। এই হচ্ছে উনি করে দিয়েছে লাস্ট রো লাস্ট কলাম। তো আমি এই যে লাস্ট, এই হচ্ছে ডিক্লেয়ারেশন। তা আমি এটা সরাসরি কপি করব, কপি করে নিয়ে সরাসরি চলে গেলাম হচ্ছে আমার কোডিং এর মধ্যে। তো আমি এখানে এসে ঠিক এই জায়গাটাতে এসে, সরি, এই জায়গাটাতে এসে রেঞ্জ, এখানে আমি এটা পেস্ট করে দেবো। এবং যেহেতু এটা একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা এখানে ডিক্লেয়ার করব, টিম লাস্ট রো অ্যাজ ইন্টিজার। এইটা আসলে কি, এবার একটু এটা দেখি যে এটা কি বোঝাচ্ছে। এইখানে যেটুকু বোঝানো হচ্ছে সেটা হচ্ছে এই মুহূর্তে আমি যে সেলের যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে, কোথায় আছি আমি আসলে চাচ্ছি লুপের এই জায়গাটাতে আসতে।
তার মানে আমি লুপ নাম করে যে শীটটা সেই শীটে তো সেই শীটের মধ্যে সে যে কাজটা করছে সেটা হচ্ছে সেল। সেল হচ্ছে সেল আর রেঞ্জ একই কথা। সেলের ক্ষেত্রে যেটা বসে সেটা হচ্ছে সেলস এর ক্ষেত্রে যেটা বসে সেটা হচ্ছে আচ্ছা রেঞ্জটা বেশি ইউজ করার পরে তো আমার রেঞ্জটা বলে দিচ্ছি। রেঞ্জটা হচ্ছে আপনার সাপোজ A10 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 আর যদি সেলের ক্ষেত্রে যাই তাহলে এই জিনিসটা দ্বারা হচ্ছে 10। তার মানে হচ্ছে সেলের ক্ষেত্রে আর সেল আর রেঞ্জ প্রায় একই কাজ করে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে একই টাইপের কাজ করে, কিন্তু দুটোর ফরম্যাটিংটা একটু ভিন্ন। একটাতে কলাম আগে বসে তারপরে রো বসে, আর সেলের ক্ষেত্রে রো আগে বসে তারপর কলাম বসে। তার মানে এটার ফর্মুলার স্টাইলটা হচ্ছে আরসি। আরসি মেথডে সে কাজ করে, রো এন্ড কলাম এই ফর্মুলাতে সে কাজ করে। আর রেঞ্জের ক্ষেত্রে আমরা যেভাবে ম্যানুয়াল ভাবে অ্যাজ এ হিউম্যান বিং দেখি সেইভাবে সেইভাবে ফরম্যাটিংটা করে নেয়। তো যার জন্য আমার এটা বুঝতে বা ধরতে সুবিধা, তাই রেঞ্জটা বেশি ব্যবহার করা পড়ে। আচ্ছা, তো তাহলে ও কি বলতে যাচ্ছে, ও সেলেও আর রেঞ্জ একই ধরনের কাজ করে থাকে। তো চলেন আমরা একটু দেখি আসলে কি বলতে চাই। ও যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে সেলস, এইটা হচ্ছে রো, এইটা হচ্ছে কলাম। তার মানে সে আমাকে বলতে যাচ্ছে তোমার এই যে 1 নাম্বার কলাম, এটা এইটুকু তো রো, এইটুকু দ্বারা বোঝাচ্ছে হচ্ছে রো, আর এইটুকু দ্বারা বোঝাচ্ছে কলাম। তার মানে 1 নাম্বার কলাম, দ্যাট মিন্স 1 নাম্বার কলাম তো না, 1 নাম্বার কলাম তো এটা, আমার কলাম হচ্ছে এটা। এটা কলাম নাম্বার কত? 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 নাম্বার কলাম। তো আমি এখানে যেটা করবো সেটা হচ্ছে 11 নাম্বার কলাম। তার মানে ও যে কাজটা করবে সেটা হচ্ছে 11 নাম্বার কলামের রো কাউন্ট করতে বলতেছে। তো 11 নাম্বার কলামের টোটাল রো আছে কত? টোটাল রো আছে হচ্ছে আপনার 10,48,576। ও সেটাই কাউন্ট করলো। আচ্ছা, এইটুকুর মানে হচ্ছে এই 11 নাম্বার কলামের লাস্ট সেল এর ভ্যালু কতটুকু। তো জানতো ঠিকই, তারপরে যেহেতু একটা ফিক্সড সিস্টেমের মধ্যে আসতো প্রোগ্রামেটিক্যালি, এই জন্য এই ভ্যালুটা দ্বারা 10,48,576 কার্সরটা নিয়ে রাখলো। রাখার পরে ওকে কি বলা হলো? এক্সেল আপ। তার মানে এইখান থেকে আমি, আপনাদের মনে আছে কিনা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি যে সেলটা নিয়ে কাজ করতে চাই বা যে কলামটা নিয়ে কাজ করতে চাই, যেটা হচ্ছে আমি এখানে বলে দিয়েছিলাম ফাইন্ড এন্ড সিলেক্ট গো টু। গো টু তে গিয়ে আমি বলে দিয়েছিলাম যে কে তে তুমি চলে যাও 50,000। তো আপনি চাইলে এখানে এরকম ভাবে বলে দিতে পারেন যে এখানে বলে দিতে পারেন যে রেঞ্জ কে 50,000 বা 5,000, দেন হচ্ছে এখান থেকে তুমি আপে আসবে। তার মানে কি করেছিলেন আপনি? এখানে গিয়েছিলেন গো টু তে গিয়ে এখানে কে 50,000 দিয়েছিলেন, 50,000 দিয়েছিলেন, দিয়ে ওকে করলে কার্সারটা এখানে রেখেছিল। দেন হচ্ছে কন্ট্রোল চাপ দিলে, কন্ট্রোল চাপ দিয়ে ওয়ান টাইমস আপ অ্যারো কি, আমি কন্ট্রোল চাপ দিয়ে ধরেছি বাম হাত দিয়ে, দেন আপ অ্যারো কিতে ওয়ান টাইমস প্রেস করেছি, কার্সারটা এখানে রেখেছি। এক্স্যাক্টলি এই যে কাজটা করলাম এইটার বিষয়টা হচ্ছে এক্স্যাক্টলি তাই। অর্থাৎ আপনি রেঞ্জের একটা জায়গাতে গেলেন, তারপরে হচ্ছে আপনি একটা জায়গায় এসে আসার পরে ওর যে রো নাম্বারটা, সেই রো নাম্বারটাকে আপনি এখানে পাস করে দেবেন। এর রো নাম্বারটা কত? এর রো নাম্বারটা হচ্ছে 17। তো আমরা দেখি যে আসলে রো নাম্বারটা 17 আসে কিনা। দেখেন এই যে রো নাম্বারটা 17। তার মানে আমি যদি এটাকে আরেকটু বাড়াই, এখন যদি যাই তাহলে রো নাম্বারটা কত পাবে? 24। তো দেখি 24 পাই কিনা। রো নাম্বারটা 24। তার মানে এই হচ্ছে সেই লাস্ট রো। তার মানে আমি যে কাজটা করলাম, আমি আমার যে ডাটা সেটটা আছে, যেহেতু ডাটা সেটটা সাধারণত প্যারালালি ভাবে আগায়, আর যদি আপনার মনে হয় যে না আপনার এই কলামে কম আছে এই কলামে বেশি আছে, আপনার যেটার উপর বেস করে যেটা দরকার আর কি, আপনাকে শুধু টেকনিক্যালি সেটা বুঝে নিতে হবে, তাহলে আপনি সেই কলামের উপরে লাস্ট রোটা বের করবেন। তো আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি লাস্ট রোটা বের করে নিলাম কে কলামের উপরে। তো কে কলামের উপরে লাস্ট রো বের করলে আমি লাস্ট রো পেয়ে গেলাম। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে 17 করেছিলাম আগে, এখান থেকে 1 থেকে 17 পর্যন্ত লুপ চলেছিল, এখন আমি আর সেটা করবো না, এখন আমি আমার লাস্ট রোটা বলে দেবো। তার মানে যখন যেটা লাস্ট রো হবে তখন লুপ ঠিক ততটুকু করবে, এখানে আমি লাস্ট রো বলে দেবো। এইবার চলেন আমরা সম্পূর্ণ কিছু মুছে টুছে ফেলি। মুছে দিয়ে আমি যদি লুপটাকে সম্পূর্ণ প্রথম থেকে চালাই,
তাহলে ও যেটা করবে ওই সেলে প্রথমে আইরো নিয়ে গেল, আইরোতে গিয়ে সে যেটা খুঁজে পাচ্ছে সেটা কিন্তু দেখেন খুব ভুল একটা কাজ হয়েছে আমাদের, সরি এল রো, লাস্ট রোতে গিয়ে সে কিন্তু রো নাম্বার 1 পেয়েছে। কারণ কি, খুব সিম্পল, এখানে আর কোনো ডাটা নেই, তাই সে 1 পেয়েছে। তার মানে এই যে ডিক্লারেশনটা আমি করেছি এটা কিন্তু খুব ভাইটাল একটা জায়গা, যে আমি আসলে এইটার ডিক্লারেশনটা কোথায় করবো। তো চলেন আমরা কোথায় করবো দেখি। এটাতে গেলাম, এটাতে গিয়ে শিটে পেলাম, শিটে গিয়ে ওইখান থেকে ডাটা কপি পলাশ করলাম। হ্যাঁ পলাশ বলো 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 শান্ত বল। আমাদের ডিক্লারেশন ঠিক আছে কিন্তু ডিক্লারেশনের স্থানটা ঠিক নাই। কিটা ঠিক নেই, স্থানটা ঠিক নাই, ইয়েস ঠিক। বলছি ডিক্লারেশনটা ঠিক আছে, ডিক্লারেশন ডিক্লারেশনের স্থানটা ঠিক নাই। তো আমরা কখন সেটাকে নেব সেটা বলছি আর কি। হ্যাঁ, তো এটাকে নিয়ে গেলাম, নিয়ে কোথায় রাখলাম, লুপ সিলেক্ট করলাম, সেখানে আসলাম, এখানে এসে পেস্ট করে দিলাম, এখানে পেস্ট করে দিলাম, এখানে এখানে পেস্ট করে দিলাম। এইবার সিরিয়ালটা এখানে লিখবো, সেটাও লিখলাম। লেখার পরে লুপ চালাচ্ছি, লুপ যখন চালাতে গিয়েছি তখনও আমাকে বলে দিচ্ছে তোমার কিন্তু 1, অর্থাৎ শুরু 1-এ শেষও 1-এ। তবে এটা তো আসলে না, কারণ হচ্ছে যে আমি এখন, তার মানে এই যে পেস্ট করলাম, পেস্ট করার পরিবর্তে এখন যদি আমি এটাকে এইখান থেকে ধরে এনে এইখানে বসাই, তাইলেই কিন্তু আমি আমার এখানে ভ্যালু পাবো। তার মানে যখন এই এই শীটের মধ্যে পেস্টটা হচ্ছে, তার মানে এই যে পেস্টটা হয়ে গেল, পেস্ট হওয়ার পরে যে কোনো জায়গায় আমি এখানে বসাতে পারি বা এটার নিচেও বসাতে পারি, যে কোনো জায়গাতে বসাতে পারি। যে কোনো জায়গাতে বসিয়ে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, তো এখন যদি আমি যাই দেখেন, এইবার কিন্তু সে লাস্ট রোতে ভ্যালু পাবে 17। তার মানে এই যে 17 নম্বর পর্যন্ত ভ্যালু। তো এখন যদি যাই, গেলে আমি এখন কিন্তু সে ঠিকই বসিয়ে দেবে। 17 পর্যন্ত বসিয়েছে, 17 পর্যন্ত বসিয়েছে, কারণ হচ্ছে আমাদের এইখানে একটু চেক দেওয়া লাগবে, সেটা হচ্ছে লাস্ট রো 17 পর্যন্ত যাবে। কত থেকে 17 পর্যন্ত যাবে, কত থেকে 17 পর্যন্ত যাবে, লাস্ট রোর পজিশনটা হচ্ছে, যেহেতু আমাদের হেডিং কলাম সব সময় থাকবে, হেডিং আসলে ফিক্সড, যে কোনো রিপোর্টে যদি আমরা হেডিং করতে যাই হেডিংটা ফিক্সড। তার মানে আমরা হেডিং এর উপরে কোনো কিছু কাউন্ট না করলে হয়। তার মানে হেডিং এর রো নাম্বারটা কিন্তু আমরা জানি, আমাদের হেডিং এর রো নাম্বারটা 5, তার মানে ঠিক ফার্স্ট ডাটা আমার বসবে 6 থেকে। তো আমরা কিন্তু এটা ম্যানুয়ালি ফিক্সড করে দিতে পারি। তো এখানে আমরা ম্যানুয়ালি সরাসরি বলে দিতে পারি যে ভাই তুমি ঘুরবা হচ্ছে 6 থেকে, নট 1 থেকে। তার মানে তুমি 6 থেকে ঘুরে কত পর্যন্ত যাবা, 17 পর্যন্ত যাবা। আচ্ছা, তার মানে সে লুপ ঘুরবে 6 থেকে 17। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি সব ঠিক হয়, দেখি। তারপরেও তো ঠিক হবে না, দেখি কি হয়। কপি করলো, নিল, নিয়ে এসে এখানে আসলো, এখানে পেস্ট করে দিল, এখানে সিরিয়াল লিখলো, এখানে লাস্ট রো নাম্বারটা লিখলো, 17 পেলো, পাওয়ার পরে ওখানে লেখা শুরু করলো। এই এখন আবার যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে এখানে 6 এর ঘরে সে ডাটাটা বসিয়েছে, এই যে। তার মানে 11 নাম্বার সেলে বা 11 নাম্বার রোতে, কেন 11 নাম্বার রোতে বসানো, কারণ হচ্ছে যে এইখানে আমার এক্স এর ভ্যালু আসতেছে হচ্ছে 6, আর এর সাথে 5 যোগ করেছিলাম যখন আগে দরকার ছিল, এখন তো আর দরকার নেই, এখন এটাকে মুছে দেবো। তাহলে সে কোথায় বসাবে, J6 এ বসাবে, J6 এ প্রথম ডাটাটা বসাবে। কত বসাবে, 6 বসাবে। তো দেখি আবার একটু কি করি, আবার একটু ওকে বলি যে ভাই তুমি আবার প্রথম থেকে করো। বসালো, সিরিয়াল নিল, শুরু করলো। এই প্রথম লুপটা সে বসাবে 6 নাম্বার রো থেকে, খুব ভালো কথা, নিশ্চয়ই ঠিক বসাবে। ও আচ্ছা, 6 নাম্বার ঠিক জায়গা থেকেই বসাচ্ছে ঠিকই, কিন্তু 6 বসিয়েছে, বাট এখানে তো 6 বসালে হবে না। এখানে আমরা চাচ্ছি 1 2 3 থেকে সিরিয়াল করতে, তার মানে কি এখানে আমরা -5 করে দেবো। মাইনাস যদি 5 করতে পারি তার মানে ও এখানে যখন 6 পাবে তখন তার থেকে 1 বাদ দেবে, তার মানে 1 পাবে, 1 লিখবে। তো আমি এটাকে আবার একটু এখানে গেলাম, এখানে এইভাবে একেবারে এখান থেকে আসি, এখান থেকে এবার হবে। তার মানে ওই যে 1 2 3 4 5 আমি ছেড়ে দিলে ও সম্পূর্ণ বসিয়ে দেবে। এবার যদি আমি এটাকে মুছে দেই, মুছে দিয়ে ওই পাশে গিয়ে যদি ডাটা বাড়িয়ে দেই কিছুটা, তাইলে আমি যদি এ পাশে আসি,
আসার পরে যদি এটাকে আবার রান করি, পুরা অনেক বড় ডাটা নিয়ে এসেছে। এরপরে সিরিয়াল নাম্বারটা পেলো, সিরিয়াল নাম্বারের লাস্ট রো কত পেলো? 22। ঠিকই আছে, 22 পর্যন্ত আছে, খুব ভালো। এবার রান করে দিলাম, ঠিক 22 পর্যন্ত যতটুকু সিরিয়াল হয় ততটুকু সে পেয়ে গেল। খুব ভালো কথা। তো তার মানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে একটা লুপের ব্যবহার দেখলাম, একটা লুপ কিভাবে সিরিয়াল তৈরি করে সেই বিষয়টা দেখিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইটাকে কালারিংটা করব। যেহেতু লজিকের ব্যাপারটা আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে এই লুপ চালিয়ে লজিক করে, তো যদি সময় পাই সেটা দেখাবো, বাট কালারিং এর বিষয়টা এখন চলে যাব যে কিভাবে কালার করে। তো তার মানে আমরা একটা কাজ শেষ করেছি, আরেকটা কাজ যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কালার করতে চাচ্ছি। তো এটার মধ্যেই কালারটা করার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমি যখন লুপটা ঘুরবো 6 নাম্বার রো থেকে লাস্ট রো পর্যন্ত যখন লুপটা ঘুরবে, তখন আমি চাই যে অল্টারনেট যে সমস্ত জায়গা আছে, যেমন প্রথমে সে যাবে 6 তে, সেখানে সে যেটা করবে সেটা হচ্ছে 7 থেকে সে কালার শুরু করবে। তার দাদা মানে আমি একটু আরেকটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ দাদা অবশ্যই। আচ্ছা, সেটা হচ্ছে কি আমি তো ধরেন একটা ডাটা নিছি, ডাটা নিয়ে এটারে সিরিয়াল করছি, ঠিক আছে? যদি মনে করেন যে এমন হয় যে আমি ধরেন এই ডাটাটা নেওয়ার পর 17 নম্বর ডাটার পর আমি আবার 2 ঘর বাদ দিয়ে আবার হচ্ছে আরেকটা ডাটা নেব, ঠিক আছে? ডাটা নিয়ে আমি আবার হচ্ছে নতুন করে সিরিয়াল দিয়ে করব, তাহলে কি লুপ কি আমাকে আবার নতুন করে ডিক্লেয়ার করতে হবে? হ্যাঁ, লুপটা আপনার আবার ডিক্লেয়ার করতে হবে। শুধু তাই না, আপনাকে যেটা করতে হবে প্রথমে ফার্স্ট এইখানে লাস্ট রোটা নির্ধারণ করে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা যেমন মনে করেন এইটা আমি অলরেডি করে ফেলেছি, হ্যাঁ? এখন আমি হ্যাঁ, চাচ্ছি এইখান থেকে দুটো ঘর বাদ দিয়ে গিয়ে আমার এই ডাটাটাকে আবার কপি করে এনে এখানে পেস্ট করতে। যে আবার নতুন করে তখন সবকিছু করতে তার হবে। মানে আবার নতুন করে সবকিছু, তার মানে এইখানে অলরেডি যেটা ঘটে গিয়েছে সেটা তো গিয়েছেই, আবার আমাকে এই পেজের এই কলামের লাস্ট রোটা নির্ধারণ করতে হবে কত। তো সেটা নির্ধারণ করে আমি কত পাবো, আমি নির্ধারণ করে পাবো, কই গেল, লাস্ট রোটা পাবো হচ্ছে আমি 22 নাম্বার লাস্ট রো পাবো। তখন কি করবো, 22 নাম্বার লাস্ট রো এর সাথে আমি আরো 2 যোগ করবো, যেহেতু আমি চাচ্ছি এটার সাথে গায়ে যেন না মিশে, দুইটা ঘর যেন ফাঁকা থাকে। ঠিক আছে? তার মানে 24 হবে। তার মানে আপনার স্টার্টিং রো তখন যখন ওই কাজটা সংগঠিত হবে তখন কিন্তু আপনার স্টার্টিং রো হবে 24 থেকে। ঠিক আছে? দেন হচ্ছে আপনার যে সেই ক্ষেত্রে আপনার লাস্ট রো মানে আপনি আপনার পজিশনটা হবে হচ্ছে 24, সেইখানে আপনি আপনার ডাটাটাকে পেস্ট করে দেবেন। আবার সেখানে আবার পেস্ট করবেন। ঠিক আছে? পলাশ, হ্যাঁ বলো বলো শান্ত। পলাশ শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছি, বল। আচ্ছা, এই ভিবিএ তে একটু যা। দেখো অনুপদে যে প্রশ্নটা করলেন সেটা হলো গিয়ে আমার এই ডাটাবেস অনুযায়ী যদি ধরি 22 নাম্বার সেলে আমার সর্বশেষ ডাটা আছে। এরপরে দুটো সেল রো বাদ দিয়ে হ্যাঁ 24 থেকে আবার নতুন করে শুরু হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে আমরা প্রথমে যে আচ্ছা আমি করেই দিই, লাস্ট রো ডিক্লেয়ার করছিলাম, না না আমি তো বলি আচ্ছা বল। হ্যাঁ প্রথমে আমরা যে লাস্ট রোটা ডিক্লেয়ার করছি, লাস্ট রো ইকুয়াল টু রেঞ্জ কে 5000। এটা সব ঠিক আছে। আমরা যখনই সেকেন্ড স্টেজে চলে যাব তখন এই কে 5000 আমরা যদি ফিক্স করে নিয়ে সামনের দিকে আগাই, তাহলে তো নিচের যে অংশটা নতুন করে হবে সেখানে একটা প্রবলেম সৃষ্টি করবে না? সৃষ্টি করবে। তাহলে তুমি এখানে কাজ করো, 50,000 করে দাও, 5 লাখ করে দাও। তোমার যদি ডাটাবেজের ক্ষমতা নিয়ে তোমার প্রশ্ন থাকে, যে ও একেবারে সেই জায়গা থেকে আসবে, সেইখান থেকে এসে উপরে চলে আসবে। তুই এক কাজ কর, তুই অনুপে যেভাবে বলো ওইভাবে 5টা 6টা ডাটা নিয়ে আর একটা তাহলে আমরা কাজ করি। আমি এই যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টটাতে এই অবস্থায় আছি, এরপরে অনুপদা চাচ্ছে যে দুটো ঘর সাথে যোগ করে এখানে আবার ওই ডাটাটাই আমি পেস্ট করে নিয়ে আসবো, ওই ডাটাটাই কপি করে এখানে পেস্ট করব। ঠিক আছে? ওকে, তার মানে এই পর্যন্ত আমরা যতটুকু দেখলাম, আমি যদি মুছে দেই এবং এটাকে যদি আমি রান করি সম্পূর্ণ একবারে, তাহলে এইটা এই অবস্থায় দাঁড়ায়। এক্স্যাক্টলি এই ডাটা কোডিং আউটপুট হচ্ছে এতটুকু। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে অনুপদার কথা মতো যাব। অনুপদার কথা মতো গেলে আমি যেটা করব, এই যে লাস্ট রোটা আমার আছে এই লাস্ট রোটাকে আবার কপি করে এখানে পেস্ট করব।
তাহলে কি হবে, এখনো নতুন লাস্ট রো পাবে। তো আমরা এবার একটু দেখি, আবার এটাকে যেহেতু একবারই রান করে ফেলেছি, রান না করা উচিত ছিল, হাতে রেখে দিলে। আমি এক কাজ করি, এখানে স্টপ কথাটা লিখে দিই, যে ও এসে এক্সিট করবে না আর কি, হ্যাঁ, এখান থেকে বেরিয়ে যাবেন, এই পর্যন্ত এসে থামবে। তো আমি একবারে চালিয়ে দিলাম, দিলে দেখতে পেলাম যে এই পর্যন্ত সে এসেছে। এই পর্যন্ত আসার পরে আমি আবার লাস্ট রো দিয়েছিলাম। প্রথম লাস্ট রো ছিল হচ্ছে আমাদের যে পর্যন্ত ছিল, এখন লাস্ট রো কিন্তু 22 আছে, হ্যাঁ। তো আমি এখন যে লাস্ট রোটা আছে, তার মানে এইখানে আমাদের এইটাকে আমরা একটা নতুন নাম দিতে পারি, সেটা হচ্ছে নিউ সেল, হ্যাঁ, এটার নাম দিতে পারি যে এই লাস্ট রো যেটা আছে এইটার সাথে দুটো যোগ করব, তার মানে হচ্ছে এই যে সেলটা, তার মানে হচ্ছে এটার নাম দিতে পারি নিউ সেল। তো এটাকে আমরা এখানে পেয়েছি, এটাতেই হবে। তো এটার নাম দেব হচ্ছে নিউ সেল, নিউ সেল ইকুয়াল টু এই লাস্ট রো প্লাস 2। তার মানে কি হচ্ছে, তাহলে যদি আমি এটাতে যাই, এটাতে ডিক্লারেশন না করলে হবে না, এই একটু ঝামেলা। নিউ সেল, নিউ সেল অ্যাজ ইন্টিজার, খুব ভালো। আচ্ছা, তাহলে যেটা করবো সেটা হচ্ছে এখানে আসলাম, আসার পরে আমি নিউ সেলে কত অ্যাড্রেসটা পাবো, আমি নিউ সেলে যে অ্যাড্রেসটা পাবো সেটা হচ্ছে আমি এই যে 24 পাওয়ার কথা, তার মানে নিউ সেলে আমি 24 পেয়ে গেলাম, এই সেল পেয়ে গেলাম। তাহলে এখন কিন্তু আমার জন্য খুব সুবিধা যে আমি যে কাজটা করতে চাচ্ছিলাম, আবার যদি আমি এটাকে আনতে চাই, দ্যাট মিনস আমি সরাসরি চলে যাব হচ্ছে এই কাজটাতে, এটাতে গিয়ে আমি এক কাজ করতে পারি, আমি যদি মনে করি এই কাজটাই এরকম ভাবে করব, এটাকে নতুন একটা ইয়ের মধ্যে পাস করে দিতে পারি, আরেকটা বলা যায় ম্যাক্রোর মধ্যে, সেই ম্যাক্রোটাকে বারবার আমরা কল করতে পারি। অথবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইটাকে কপি পেস্ট করে দিতে পারি। এইটাকে কপি করলাম, কপি করে এখানে আবার পেস্ট করব। তাহলে যেটা ঘটলো সেটা হচ্ছে নিউ সেল অ্যাড্রেস হিসেবে সে এইখানে আসবে, এইখানে এসে সে সরাসরি চলে যাবে। আবার একটা সাউন্ড আসতেছে কার্ডের, একটু দয়া করে একটু ই করে দেন, আমি দেখতে পাচ্ছি না যদিও, একটু মিউট করে রাখেন। সরাসরি চলে যাবো রেঞ্জে গিয়ে আবার এটাকে সিলেকশন করব, সিলেকশন করে এটাকে কপি করব, কপি করে লুপে আসবো, লুপে এসে যে এই পেস্ট স্পেশালের জায়গা, এই পেস্ট স্পেশালের জায়গাটা আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে সেল অ্যাড্রেসটা আছে রেঞ্জ, এটাকে ওই জায়গাটা বসিয়ে দেবো। তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে এই রেঞ্জে আপনার এটা পেস্ট স্পেশাল হবে। 24টা হচ্ছে কোন কলামে, যে কলামে। তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কলাম লিখে দিতে হবে, যে কলাম অ্যাম্পারসান নিউ সেল, এইবার ঠিক আছে। ও আচ্ছা, কপিটা ছেড়ে দিয়েছে অলরেডি, কপি ওর হাতে নাই, তো সমস্যা নেই, আমরা এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আবার এখানে গেলাম, এখানে গিয়ে এখান থেকে আসলাম, কপি নিলাম, কপি নিয়ে পেস্ট করলাম, সেল চালাইলাম, তারপর এখান থেকে নিউ সেলে আসলাম, এই নিউ সেলে চলে আসলাম, নিউ সেলে অ্যাড্রেস পেলাম কত, 24, তার মানে সেল 24। তাহলে এইটার সাথে আরো 2 যুক্ত করলাম, 2 যুক্ত করে ওইখানে চলে গেলাম, ওইখানে চলে গেলাম, ওইখানে গিয়ে কপি করলাম, কপি করে সিলেকশন করলাম, সিলেকশন করে পেস্ট করে দিলাম। তাহলে আমরা মোটামুটি আচ্ছা, ও আচ্ছা, এটা করা উচিত ছিল যে কে 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 কলামে, তাহলে সবচেয়ে ভালো। তো যাই হোক, সমস্যা নেই, একটু এই পাশে চলে আসলো, এই জন্য যে কলামে এটা করা উচিত ছিল, কে কলামে, কে কলামে, কে কলামে, কে কলামে, তাহলে সবচেয়ে ভালো হতো। আমি একবারে রান করে দিই, যেহেতু আমরা মোটামুটি শেষ করলাম, রান। তাহলে দেখেন ও যেটা করলো সেটা হচ্ছে এইখানে গেল, এইখানে গিয়ে, আচ্ছা এইখানে আবার একটা কথা আছে যে এইখানে নতুন করে সিরিয়াল, বাট আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি এইখানে এই দুইটা ফাঁকা থাকুক, ফাঁকা যেহেতু আছে ফাঁকা থাকুক, এখানে সিরিয়াল কথাটা আসবে এবং এখান থেকে আবার 1 2 3 4 লেখা আসবে, ঠিক আছে। তো এটার জন্য সরাসরি চলে যাব, আবার একটু প্রথমে চলে যাব, গিয়ে আমরা এই পর্যন্ত এসে দাঁড়াবো, এই পর্যন্ত এসে দাঁড়াবো, এই পর্যন্ত এসে দাঁড়িয়ে এটাকে রান করলাম, রান করে এসে
এই সেলটা পেলাম, F9 এ দিলাম, দিয়ে ওখানে নিলাম, নিয়ে যেটা করবে সে এখানে সে পেস্ট করে দিল, খুব ভালো। এবার J5 এ তো বসবে না, এটা বসবে হচ্ছে আপনার জে নিউ সেলে, তার মানে এটা বসবে হচ্ছে জে নিউ সেল, এটা জে নিউ সেল, জে নিউ সেল বসবে, নিউ সেল, মানে এইখানে সিরিয়ালটা বসবে, এখানে সিরিয়ালটা বসলো। এরপরে সে কি করবে, এরপরে সে এইটার লাস্ট রো খোঁজা শুরু করবে, কারণ হচ্ছে যে এখন লাস্ট রো তো নতুন লাস্ট রো আসছে, লাস্ট রো কিসের উপরে, লাস্ট রো কে এর উপরেই হবে, তো নতুন লাস্ট রো যেটা হবে সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 41, দেখি 41 আছে কিনা, নিশ্চয়ই 41 আছে, বাট এইটা শুরু হবে কত থেকে, শুরু হবে 25 থেকে, 25টা কোথাও আমরা যে নিউ সেলটা পেয়েছি তার সাথে এক যোগ করলেই 25 পাবো, তার মানে আমাদের যে নিউ সেলটা হয়েছে, নিউ সেলটা কত, নিউ সেল এইটা 24, তাহলে আমি যদি বলি যে আমাদের শুরু কত থেকে হবে, শুরু হবে হচ্ছে নিউ সেল থেকে শুরু হবে, তো নিউ সেল থেকে শুরু হবে, তার সাথে কি হবে, যোগ 1 করা হবে। এক কাজ করি, এটাকে এরকম ভাবে না করে আমরা এখানে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, নিউ সেল, এটা হচ্ছে স্টার্টিং, strt স্টার্ট সেল স্টার্ট লুপ ইকুয়াল টু নিউ সেল প্লাস 1, কারণ লুপটা চলবে হচ্ছে এই সেল থেকে, প্লাস 1, এই অবশ্যই আমাকে স্টার্ট লুপটাকে ডিক্লেয়ার করতে হবে, dim start loop as integer, তাহলে স্টার্ট লুপটা আমি পেয়ে যাবো এখানে আসলে, এখানে এসে যদি আমি যাই, স্টার্ট লুপটা পেয়ে গেলাম, স্টার্ট লুপ ইকুয়াল টু 25, ঠিক আছে, কত দূর পর্যন্ত যাবে, আমি লাস্ট অলরেডি পেয়ে গিয়েছি, তার মানে এখানে আমার স্টার্ট লুপ আসবে, স্টার্ট লুপটা এখানে বসবে, খুব ভালো। এখন আমি ওই এক্স এর উপরেই চালাতে পারি, আবার যদি আমি এক্স এর উপরে চালাই তাহলে আমার এক্স এর মান কত আসবে, 25 বসবে, কত নাম্বার, 25 নাম্বার রো, তো 25 নাম্বার রোতে তো আসলে আমার 25 বসবে না, 25 নাম্বার রো থেকে সে 41 পর্যন্ত ঘুরবে, এটা সত্যি কথা, কিন্তু এখানে কত বসবে, এখানে 1 2 বসাতে যাচ্ছে আমি, তো এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে নতুন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, সাপোজ এটার নাম দিলাম বি, আচ্ছা, তো বি তাহলে আমাকে ডিক্লেয়ার করতে হবে, টিম বি ইন্টিজার, তাহলে বি এর মান আগে আমাকে অ্যাসাইন করে দিতে হবে, এখানে করতে পারি, অথবা এই যে জায়গাটা কাজ হচ্ছে এখানে করে দিতে পারি, বি ইকুয়াল টু কত, বি ইকুয়াল টু 1, হ্যাঁ বি ইকুয়াল টু 1, তো তাহলে কি হবে, লুপটা যখন ঘুরবে এখানে বি আসবে, বি বসবে, 1 বসবে, আর যখনই শেষ হবে তখন কি হবে, বি ইকুয়াল টু বি প্লাস 1 হবে, আর এইখানে কত মান আসবে, এখানে আসবে এক্স, তাহলে কত হবে, জে এক্স, তার মানে জে 25, J25 এ বি এর মান তখনও পাইনি, কারণ হচ্ছে যে আমি একটু আগে দিয়েছি, এটা ক্লোজ করে দিয়ে নতুন ভাবে যদি রান করি আশা করতে হবে, এটা বন্ধ করে দিই, আচ্ছা এখানে রান দিলাম, চলে আসলো, আসার পরে আমাদের নেক্সট কাজ ছিল হচ্ছে এটা, সেটা গেল গিয়ে কপি করলো, কপি করে শুরু করে দিল, দিয়ে লুপের মান 1, ঠিক আছে, খুব ভালো, দেন হচ্ছে রান করে দিলে চলে আসবে, এখন যদি আমি মনে করেন এখানে একটু বন্ধ করে দেই, এখানে একটু কিছু কমিয়েও দেই, তাও কিন্তু সে ঠিকভাবেই ডাটাটা নেবে, দেখেন এখন আমার এটাকে বন্ধ করে দিচ্ছি, কাজটা কিন্তু ফুললি ডাইনামিক, তো আমি যদি এখানে যাই, এখানে গিয়ে আবার একবারে রান করি, এবার দেখেন সে মাঝখানে একটা স্পেস দিয়েছে, স্পেস দিয়ে আবার নতুন ডাটাটা কপি পেস্ট করে দিয়েছে। অনুপদা ঠিক আছে দাদা, হ্যাঁ, এইভাবে হ্যালো, চাচ্ছিলেন তাই তো, হ্যাঁ হ্যাঁ এইভাবেই, আচ্ছা, তো খুব অনেক ভালো, সুন্দর। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এইটার উপরে একটা লুপ চালিয়ে এটাকে শুধু একটু কালার করব, ঠিক আছে, তো আমরা এই সেকেন্ড পার্টটাকে আপাতত একটু পজ করে দিই, কারণ এটা আমাদের দরকার নাই, নিউ সেল রো কি করেছে আসলে, আচ্ছা এই পর্যন্ত হ্যাঁ, এই পর্যন্ত আমরা একটু বন্ধ করে দিই, কারণ আমরা এই প্রজেক্টে কালারটা দেখতে যাচ্ছি, কালারটা খুব আছে, তো ঠিক আছে, একটু বড় করে দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে,
তার মানে এই ডাটাটাকে আমরা এই পাশে পেস্ট করে নিয়ে আসি আবার। তো এটাকে আমি স্টপ করে দেই। হ্যাঁ, stop করা। ঠিক আছে, যেটা চাচ্ছিলাম সেটা হয়েছে। এখন যেটা চাচ্ছি একটা নতুন লুপ তৈরি করব, কারণ এই লুপটা আসলে সিকোয়েন্সিয়ালি 6 থেকে লাস্ট পর্যন্ত ঘুরবে, তাতে আমার আপত্তি নেই। বাট আমি যেহেতু চাচ্ছি এটার একটা স্টেপ বাই স্টেপ কালারিংটা করতে, তো এই লুপের উপরে স্টেপ বাই স্টেপ মানে অল্টারনেট কালারটা করতে পারবো না। তো আমি যেটা করবো আরেকটা লুপ ডিক্লেয়ার করবো। আরেকটা লুপ ডিক্লেয়ার করলাম, সবকিছু সেম থাকলো, বাট এইখানে আমি যেটা করবো সেটা হচ্ছে স্টেপ 2। তার মানে এটাও লুপিং এর একটা বৈশিষ্ট্য যে আপনি চাইলে একটা লুপকে একটা স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ বাদ দিয়ে গিয়ে কাজটা করতে পারেন। তো তাহলে আমার দেখা যাচ্ছে যে এখন আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি এটা x থেকে 6 নাম্বার থেকে ঘুরবে, 6 নাম্বার থেকে ঘুরবে, কিন্তু অল্টারনেট হিসেবে ঘুরবে। আচ্ছা, ঘোরার সময় আমার কাজ এইটা হবে না, আমার কাজ হবে যেটা সেটা হচ্ছে সাপোজ যদি এইটার কথা ধরি, তাহলে এইটা শুরু হবে হচ্ছে এই টোটাল রোটা কালার হবে। দ্যাট মিন্স আমি আগে যেটা লিখতাম সেটা হচ্ছে যদি এই সেলটা কালার করতে চাইতাম তাহলে J7 লিখতাম। তার মানে রেঞ্জ J7 ডট ইন্টেরিয়র ডট কালার, এটা লিখে ইকুয়াল টু ইয়েলো দিতাম, কথা ইয়েলো দিতাম। বাট এখন যদি আমি চাই যে সম্পূর্ণ রোটা ধরে আমি কালার করতে, তার মানে এরকম, তাহলে এইটা হচ্ছে আমার স্টার্টিং, J7 হচ্ছে আমার স্টার্টিং, এন্ড হচ্ছে কত N7। তাহলে আমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে J7 ক্লোন N7। এইটা যদি আমি দেই তাহলে পুরা সেল, পুরা কলাম রোটা ধরে আর কি কালারটা হবে। তো চলেন তাহলে আমি এটা লিখে ফেলি। এটার জন্য চলে গেলাম এইখানে গিয়ে আমি যেটা করব, এইটা হবে হচ্ছে J6 থেকে শুরু হবে, J6 থেকে তো করব না, আর J7 তার মানে JX ঠিক আছে। এইটার পরে যেটা দেবো সেটা হচ্ছে অ্যাম্পারসান্ড দেবো, একটা অ্যাম্পারসান্ড দিয়ে ডাবল ইনভার্টেড দেবো, ডাবল ইনভার্টেড দিয়ে আবার একটা অ্যাম্পারসান্ড দেবো, আবার একটা এক্স দেবো। এই হচ্ছে ফর্মুলাটা। তার মানে ঠিক এক্স্যাক্টলি এইটা হচ্ছে এইটা, একটু বাদ দিয়ে দেবো। এই কথাটাকে যখন আমি ডাইনামিক্যালি নিচ্ছি তাহলে কি হচ্ছে দেখেন, প্রথমে J6 ধরলাম বা J67 একটা ধরলাম, ধরার পরে আবার অ্যাম্পারসান্ড দিয়েছি। কেন অ্যাম্পারসান্ড দিয়েছি, এখানে একটা ক্লোন বসাতে হবে আমাকে, ক্লোন বসাতে হবে, ক্লোন বসালাম, তারপরে কি এন পর্যন্ত, এখানে আমাকে আবার এন বসাতে হবে। তার মানে এই, তাহলে কি হলো J6, তার মানে এটা কত J6 থেকে যাবে আর কি, ঠিক আছে। J6 থেকে তার মানে কালারটা এখান থেকে শুরু হবে। তো আমি এখানে বলে দিতে পারি 6 এর পরিবর্তে 7 বলে দিতে পারি, তাহলে কি হবে 7 থেকে কালারটা শুরু করবে। তো J7 থেকে J7 এ এখানে যাবে, সেখান থেকে কত দূর পর্যন্ত যাবে, ক্লোন ইউজ করতে হবে, ক্লোন ইউজ করে n দিতে হবে, কোন কলাম, n কলামের লাস্ট কি, n কলামের লাস্ট 7, তার মানে এই সেলটা সম্পূর্ণ, এই রোটা সম্পূর্ণ। এর ভ্যালুটা কি বসাবো, ভ্যালু বসাবো না, এটা ইন্টেরিয়র স্টেটমেন্টটা ইউজ করব। ইন্টেরিয়র ডট কালার ইকুয়াল টু ভিভি ওয়াই এল ইয়েলো। তাহলে দেখি আমাদের হয় কিনা, আমি এটা মুছে দিই কালারটা। এইটা তাহলে এই করলো। এবার যেটা করবে দেখেন 7-এর পরে কিন্তু 8 আসার কথা, তার মানে এই 8 আসার কথা, বাট যেহেতু স্টেপিং করেছে যার জন্য 8 এ না এসে 9 আসবে। দেখেন x এর মধ্যে 9 চলে এসেছে, 8 আসেনি কিন্তু। তার মানে ও কোনটা করবে, এইটাকে কালার করবে। কত পর্যন্ত যাবে, শেষ হয়ে গেছে, আর নেই। তো এই হচ্ছে ব্যাপার। তার মানে আমরা যেটা করতে পারি লুপের মাধ্যমে দুর্ধর্ষ সব কাজগুলো আসলে সংগঠিত করা যায়, মানে খুব। দাদা একটু রেঞ্জটা একটু আরেকবার বোঝাবেন? হ্যাঁ, রেঞ্জটা আরেকবার বুঝতে হবে। রেঞ্জটা এখানে আমি যদি একটু এইভাবে লিখতাম আর কি, সেটা দাঁড়াতো হচ্ছে এটার যদি একটা সরাসরি এই রেঞ্জের কথাটা ধরি, তাহলে আমার আছে J7 থেকে N7। হ্যাঁ, এই বিষয়টা দাঁড়ায় হচ্ছে, আমি যদি এখানে লিখে দিই J7 থেকে, একটা ফিক্স করে দেখাচ্ছি, J7 থেকে N7 ডট ইন্টেরিয়র ডট যা বাদ বাকি যা আছে তাই, ঠিক আছে। এরকম ভাবে লিখতাম, বাট এটা দিলে হবে কি সারা জীবন সে এখানে বসে থাকবে, আমাকে তো লুপ চালাতে হবে। তো
তো লুপ যদি চালাতে হয় তাহলে আমাকে কি করতে হবে, এই রো গুলা এখান থেকে সরাই ফেলতে হবে। এর আগে আমরা যেখানে যেখানে যা পেয়েছি, যেখানে এই রো পেয়েছি সেই রো কিন্তু দেখেন সরিয়ে ফেলেছি এখানে, ঠিক আছে। ঠিক তেমনি ভাবে আমরা এই জে থেকে বাদ দিয়ে জেটাকে ইনভার্টেড মধ্যে ফিক্সড করে দিয়ে এই লুপটাকে অর্থাৎ এক্সটাকে আমি আলাদা করে দিয়েছি। আচ্ছা, এটা তাহলে কি হলো, J7টা পেয়ে গেল, এইটুকের মানে হচ্ছে সেই J7, ঠিক আছে। এরপরে কি বসাতে হবে, ক্লোন বসাতে হবে। আর ক্লোন তো আর নাম্বার না, আমি ভেরিয়েবলটাকে নাম্বারের মধ্যে নিয়ে আসতে পারি, যে এক্স এর মধ্যে বলেন বা যার মধ্যে বলেন, কিন্তু ক্লোনটা তো ভেরিয়েবল না, এটা তো স্ট্রিং বা টেক্সট। সো এরপরে যে এন কলাম আছে সেটাও তো টেক্সট, সুতরাং আমি কি করেছি, এইটুকুকে আবার আমি ফিক্সড করে দিয়েছি, আবার অ্যাম্পারস্যান্ড বসিয়েছি, বসিয়ে এইখানে 7টাকে, এই হচ্ছে একটা টোটাল। দাদা এখানে যে এন্ডটা, এটা কি জয়েন্টের কাজ করে? এক্স্যাক্টলি জয়েন্টের কাজ করে, জয়েনিং এর কাজ করে। যেমন আমরা এক্সেলে যেমন আমরা জয়েন করার সময় এন্ড ইউজ করি, একেবারে ঠিক কথা, 100%, ঠিক আছে, সংযুক্ত কাজ করে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। আপনারা আরেকটু দয়া করে একবার ভালো করে রিভিউ দেবেন, একবার রিভাইজ দেওয়াটা খুব দরকার, কারণ এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, দুইটা চ্যাপ্টার। কারণ ম্যাক্রো দিয়ে আপনি আর যাই পারেন, এই কাজটা আপনি ম্যাক্রো দিয়ে চালাতে পারবেন না। তো আপনাকে এই কাজটা শিখতেই হবে, এবং আপনাকে বিভিন্ন চেক অ্যান্ড ব্যালেন্স লুপটা যদি ভাই চালানো শিখতে পারেন, আপনি নিশ্চিত থাকেন দুর্দান্ত সব কাজ করতে পারবেন। আমার লুপটা শিখতে আসলে অনেকদিন লাগছিল প্রথম দিকে, হ্যাঁ। তো একটু দাদা আপনার ভিবিএ রেকর্ড আর ম্যাক্রোর মধ্যে অনেক পার্থক্য। হ্যাঁ, অনেক পার্থক্য। পার্থক্যটা হচ্ছে বিশেষ করে লুপিং এর রেকর্ডের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে অনেক মানে আগাম বাগান ধরে সে আসলে রেকর্ড করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ভিবিএ কোডে আসলে এই আগাম বাগান রেকর্ডটা হয় না, একদম সহজ, মানে একদম সিম্পল, একটু ধরতে পারলে সিম্পল, একদম একটু ধরতে পারলে সিম্পল। এখন এই ধরাটা কিভাবে করবেন, ধরাটা ধরার জন্য আপনাকে ভিবিএ ম্যাক্রোটা বুঝতে হবে। হ্যাঁ, ম্যাক্রোটা আপনাকে রেকর্ড করে করে বুঝতে হবে যে ও আসলে এখানে কোন প্রপার্টিসটা ব্যবহার করছে, কোন মেথডটা ব্যবহার করছে। ওইটা যদি আপনি একটু ধরতে পারেন, আপনি কিন্তু বেসটা কোর ম্যাক্রো কিন্তু জানেন এখন, ঠিক আছে। হ্যাঁ, বেস আমাদের কিন্তু হয়ে গেছে। আপনি যেটা আপনি যেটা করবেন, এই বেস দিয়ে ওই রেকর্ড ম্যাক্রোকে জাস্ট ইন্টিগ্রেট করার চেষ্টা করবেন, দেখবেন যে আপনার ইন্টিগ্রেশনটা হয়ে যাচ্ছে। কারণ আপনার দরকার ছিল সিনট্যাক্স জানা, আপনি সিনট্যাক্স জানলেন, আপনার এখন জানা দরকার হচ্ছে অবজেক্ট, মেথড আর প্রপার্টিজ। এটার জন্য আপনি যেটা ইউজ করবেন সেটা হচ্ছে রেকর্ড ম্যাক্রো। ওইখান থেকে ওই টপিকসটা ধরে এনে এর মধ্যে পাস করে দিয়ে আপনি সামনের দিকে আগায় যাবেন, এই হচ্ছে মেইন কথা। তো যাই হোক, এই হচ্ছে ছিল আমাদের মোটামুটি একটা ধারণা। আমরা নেক্সট দিন প্রজেক্টে চলে যাব। আমরা যে প্রজেক্টের জন্য বসে আছি, প্রজেক্টটা কিভাবে করা হয় সেই জিনিসটা দেখব। আমরা বেশ কিছু রেকর্ড ম্যাক্রো করব, যেখানে বেঁচে যাব সেইখানে গিয়ে আমরা আমাদের এই যে তত্ত্বগুলি আমরা শিখেছি, যে বেসিক বা কোড ম্যাক্রো বা কোর ভিবিএ, সেই জিনিসগুলো ওইখানে তখন আমরা অ্যাপ্লাই করব। আশা করছি তখন নিশ্চয়ই আপনারা এই বিষয়গুলো বুঝতে পারবেন। তো আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। দাদা ওই যে ফেসবুকের ওটা ই করে দিয়ে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি এখনই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু সবাইকেই পাঠিয়েছিলাম, আমি জানি না আপনারা এখানে সমস্ত টিউটোরিয়াল গুলো আছে। আর লিংকটা পেয়েছেন আপনি দাদা? হ্যাঁ লিংক পেয়েছি, আমি জয়েনিং এ দিছি, হয়তো কিন্তু রিকোয়েস্টটা আসলো না কেন? আচ্ছা,